আগের পার্টে আমরা দেখেছিলাম যে জাবুজা মারা গেছে এবং সাসকেরও জ্ঞান ফিরে আসে। আর এটা দেখার পরে সাকুরা সাসকেকে জড়িয়ে ধরে। সাসকে উঠে বলে যে নারুতোর কি অবস্থা, আর ওই মাস্কওয়ালা লোকটা কই। সাকুরা বলে যে ওই মাস্কওয়ালা লোকটা মারা গেছে। আর নারুতো সেখানে আসার পরে সাসকেকে জীবিত দেখে কান্না করতে শুরু করে। আমি পুরো কেঁদে দিয়েছি। তখনই পিছনে তাকিয়ে হাকুকে দেখতে পায় আর জাবুজার কথা মনে করে। নারুতো চিন্তা করে হাকুর মন অনেক ভালো ছিল। তারপরে কাকাশি বলে চলো সবকিছু ঠিক আছে, এখন সাসকেও ঠিক আছে। কিন্তু তখনই ওই ডাকাতরা বলে যে এখন এই সবকিছু শেষ হয়নি। ওই গ্যাং আজকে আমরা এদেরকে ছাড়বো না, কেটে ফেলবো, মেরে ফেলবো, চিড়ে ফেলবো। গাটো তো চলে গেছে, এখন আমাদের টাকা কে দিবে? এখন তো আমরা এখান থেকে খালি হাতে যেতে পারবো না, এই জন্য আমাদেরকে এই গ্রামকেই লুটে নিয়ে যেতে হবে। তখনই ওই ডাকাতগুলো সামনে আসতে শুরু করে। তখনই সেখানে একটা তীর এসে পড়ে আর আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, ইনারি ছিল। তাও সে একা না, পুরো গ্রামবাসীকে নিয়ে এখানে চলে এসেছে। নারুতো এটা দেখে খুশি হয়ে যায় আর ইনারি বলে যে হিরোরা সবসময় একেবারে শেষ মুহূর্তেই আসে। তারপরে নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। এটার দেখা দেখি কাকাশিও তখন নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর ওই ডাকাতরা কাকাশির এতগুলো শ্যাডো ক্লোন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যেটা দেখে তারা এখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে। কাকাশি জাবুজার কাছে যায় আর জাবুজা কাকাশিকে বলে যে কাকাশি আমাকে একটা সাহায্য করো, আমি শেষবারের মতো হাকুর চেহারা দেখতে চাই, আমাকে হাকুর কাছে নিয়ে যাও। কাকাশি নিজের চোখ ডেকে ফেলে আর জাবুজাকে উঠিয়ে হাকুর কাছে নিয়ে যায়। ঠিক তখনই সেখানে তুষার পড়তে শুরু করে, যেটা দেখে সেখানে থাকা লোকেরা অনেক বেশি অবাক হয়ে যায়। আর জাবুজা হাকুকে বলে যে তুমি সবসময় আমার সাথে ছিলে, আর এখন আমি শুধু এটাই করতে পারবো যে শেষ মুহূর্তে এসে তোমার সাথে মরতে পারবো, কিন্তু হয়তো আমি সেখানে যেতে পারবো না, তুমি যেখানে যাচ্ছ হয়তো আমাকে জাহান্নামে পাঠানো হবে। আর তারপরে টিম 7 মানে নারুতোর টিম, তারা এখন লিভ ভিলেজের মধ্যে ফিরে যাবে। আর সকল গ্রামবাসীরা ওদেরকে বিদায় দেওয়ার জন্য ব্রিজ পর্যন্ত এসেছে। আর ইনারি নারুতোকে জিজ্ঞাসা করে তুমি আবার ফিরে আসবে তো? নারুতো তখন ইমোশনাল হয়ে বলে যে হ্যাঁ বন্ধু, আমি আবারও ফিরে আসবো, এখন তুমি কান্না করতে পারবে, কান্না করা কোনো খারাপ বিষয় না। এটা শুনে ইনারি নারুতোকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কান্না করছো না কেন? এতে নারুতো বলে যে না, তুমি আগে কান্না করে দেখাও। আর এরপরে এদের দুজনের ওভার অ্যাক্টিং শুরু হয়ে যায় আর এরা জোর করে কান্না করতে শুরু করে। সাকুরা এটা দেখে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, ভাই ওরা কি করতেছে। আর শেষে আমরা দেখতে পাই যে ওই ব্রিজটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর গ্রামবাসীরা এই ব্রিজের নাম রেখেছে নারুতো ব্রিজ। আর টিম 7ও নিজেদের পরের মিশনের জন্য বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা নারুতো, সাকুরা এবং সাসকেকে দেখতে পাই। তারা এখানে কাকাশির জন্য অপেক্ষা করছিল আর নারুতো এবং সাসকে একে অপরের দিকে তাকিয়েছিল যেন ওরা একজন আরেকজনকে গিলে ফেলবে। সাকুরা এটা দেখে বিরক্ত হয়ে যায়, ওরা কি রে ভাই সবসময় খালি লড়াই করতে থাকে। ঠিক তখনই কাকাশি সেখানে চলে আসে আর কাকাশির সেখানে আসতেই নারুতো এবং সাকুরা কাকাশির উপরে রেগে যায়। আর নারুতো নিজের পরের মিশনের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু আবারও সাসকের দিকে তাকিয়ে রাগ দেখাতে শুরু করে আর কল্পনা করতে শুরু করে যে ওদের পরের মিশনের মধ্যে কেউ সাসকের উপরে কুনাই দিয়ে হামলা করে দিবে আর তখন নারুতো হিরোর মতো সাসকেকে বাঁচাবে। কিন্তু এর পরের মিশনে আমরা দেখতে পাই যে এদেরকে তো নদী থেকে ময়লা পরিষ্কার করতে হবে। নারুতো এত বেশি বিরক্ত যে এই কাজে নারুতোর কোনো মনোযোগী ছিল না, যে কারণে নারুতো পানির সাথে বেঁচে যায়। কিন্তু সাসকে এইবারও নারুতোকে বাঁচিয়ে ফেলে। এতে নারুতো সাসকের উপরে আবারও রেগে যায়। সাসকে নারুতোকে বলে যে তুমি তো এখনো একটা বাচ্চা, আমার সাথে পাঙ্গা নিতে আসো। যাই হোক, নারুতোকে বাঁচানোর পরে সাসকে সেখান থেকে যেতে শুরু করে। সাকুরা তখন সাসকেকে বলে যে সেও তার সাথে যেতে চায়, কারণ একসাথে সময় কাটালে ওদের টিম ওয়ার্ক ভালো হয়ে যাবে। কিন্তু সাসকে সাকুরাকে বলে যে তুমি তো নারুতো থেকেও বেশি গাদা, আমার সাথে ফ্ল্যাটিং না করে গিয়ে প্র্যাকটিস কর, শক্তিশালী হয়ে দেখা শক্তিশালী, তুই এখন কোনো কাজেরই না। কিন্তু সাসকের মুখ থেকে এই কথা শুনে সাকুরা অনেক বেশি কষ্ট পায়। নারুতো তখন পিছন থেকে সাকুরাকে সান্ত্বনা দেয় যে নারুতো এবং সাকুরা একসাথে সময় কাটাতে পারবে। কাকাশি তখন বুঝতে পেরে যায় যে এখন সাকুরা নারুতোর উপরে নিজের রাগ ঝাড়বে, যে কারণে কাকাশি সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, তারপরের সিনে নারুতো দেখতে পায় যে ওর পিছনে একটা চারকোনা দেখতে পাথর আছে। নারুতো যেখানে যাচ্ছিল ওই পাথরটা নারুতোকে ফলো করছিল। নারুতো অনেক বেশি রেগে গিয়ে বলে যে আরে ভিতরে কে? তখনই ভিতর থেকে কোনোহামারু বলে যে আরে নারুতো, তুমি আমাকে আবারও ধরে ফেলেছো। তারপরে ওই নকল পাথর থেকে কোনোহামারু এবং ওর বন্ধুরা বেরিয়ে আসে। কোনোহামারু নারুতোকে জিজ্ঞাসা করে আরে ভাই, এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? তুমি তো অনেক চালু মাল, সাবাস। এতে নারুতো লজ্জা পেয়ে বলে যে হ্যাঁ তুমি এটা বলতে পারো, এটা আমার গার্লফ্রেন্ড, তুমি কি জানো ওই আমার লেগে পাগল। আর এটা শোনার পরে বুঝতে পারতাছো যে সাকুরা এখন নারুতোকে কি করবে। সাকুরা নারুতোকে অনেক শক্তিশালী একটা ঘুষি দেয় আর কোনোহামারু সাকুরাকে বলে যে কেউ কি এইভাবে নিজের বয়ফ্রেন্ডকে মারে? তুমি তো একটা ডাইনির মতো, শাকচুন্নির মতো দেখতে তোমাকে। ঠিক তখন কোনোহামারু সাকুরার হাতে মাইর খায়। কোনোহামারু নারুতোকে বলে যে ভাই আমার মনে হয় না এটা কোনো মানুষ, কারণ তুমি দেখেছো তার কপাল কত বড়। কিন্তু যাওয়ার সময় কোনোহামারুর এই কথাটা সাকুরা
কথাটা শুনে ফেলে আর এতে রেগে গিয়ে ওদের দিকে আসতে থাকে, যেটা দেখে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। আর সেখান থেকে পালানোর সময় কোনোহামারু কারোর সাথে টক্কর খেয়ে নিচে পড়ে যায়। তখন তারা দেখতে পায় যে তাদের সামনে অন্য ভিলেজের দুইজন নিনজা দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে থেকে একটা নিনজা কোনোহামারুর কলারে ধরে ফেলে আর বলে যে যতক্ষণ পর্যন্ত আমাদের অন্য টিমমেট এখানে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি এদের সাথে টাইম পাস করব। নারুতো তখন রেগে গিয়ে কোনোহামারুকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওই নিনজা কোনোহামারুকে ছাড়ে না। নারুতো রেগে তার দিকে যেতে শুরু করে আর ওই নিনজা নিজের হাতের আঙুলগুলোকে সামনে পিছনে করতে থাকে। তখনই নারুতোর পা এক জায়গায় থেমে যায়, এতে নারুতো নিচে পড়ে যায়। নারুতো অনেক অবাক হয়ে বলে যে আরে এটা কি ছিল। তখন ওই লোকটা বলে যে আরে ওই কত দুর্বল, মনে হয় এই ভিলেজে সবাই এরকম বাচ্চা। তখনই কেউ এই ছেলেটার হাতের মধ্যে অনেক জোরে পাথর মারে। তখন আমরা দেখতে পাই যে গাছের উপরে সাসকে বসেছিল আর ওই পাথরটা সাসকেই মেরেছে। তখন ওই নিনজা নিজের পিঠে থাকা অস্ত্রকে বের করার চেষ্টা করে, কিন্তু তার সাথে থাকা মেয়েটা তাকে নিষেধ করে দেয়। তখনই সেখানে আরেকটা শব্দ আসে যে বলে যে অনেক হয়েছে, এখন বন্ধ করো। আর এটা শোনার পরেই সে থেমে যায়। এই ছেলেটার নাম হলো কানকুরু আর এই ভয়ানক ছেলেটার নাম হলো গারা। আর সাসকে যে গাছটার উপরে ছিল সেটার মধ্যেই গারা দাঁড়িয়েছিল আর গারা অনেক বেশি ভয়ানক। সাসকে অবাক হয়ে মনে মনে বলে যে সে এখানে কখন আসলো, আমি তো তার শব্দও শুনতে পাইনি। এদিকে থার্ড হোকাগে সকল নিনজাদের সাথে একটা মিটিং অর্গানাইজ করে, যেখানে তারা চুনিন এক্সাম সম্পর্কে আলোচনা করছিল। এখন থেকে ঠিক 7 দিন পরে তোমাদের গেনিনদের পরীক্ষা নেওয়া হবে আর যারা ওই পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো করবে তাদেরকে চুনিন বানানো হবে। এদিকে গারা কনকুরুকে বলছিল তুমি এখানে কি টাইম পাস করছো, তোমরা কি ভুলে গেছো আমরা এখানে কেন এসেছি। কনকুরু বলে যে আমি তো শুধু এদের সাথে মজা করছিলাম, কিন্তু গারা বলে যে চুপ করো নয়তো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এটা শুনে কানকুরু গারার কাছ থেকে ক্ষমা চায়। তখন গারা নিজে থেকে সবার কাছ থেকে ক্ষমা চায় আর সাসকে মনে মনে চিন্তা করে যে এই গারার চোখগুলো কোনো শয়তান থেকে কম না। আর তখনই গারা হঠাৎ করে সেখান থেকে একেবারে গায়েব হয়ে যায় আর গারা যেখানে ছিল সেখানে শুধু বালি থেকে যায়। আর সেখান থেকে গারা হঠাৎ করে নিচে চলে আসে। তারপরে তারা তিনজনেই সেখান থেকে যেতে শুরু করে। তখন সাকুরা এদেরকে বলে যে তোমাদের হেডব্যান্ড দেখে মনে হচ্ছে তোমরা এই ভিলেজের না, তোমরা অন্য কোনো ভিলেজ থেকে এই ভিলেজের মধ্যে এসেছো। তোমাদের কাছে কি পারমিশন আছে যে তোমরা এই ভিলেজে ঢুকতে পারবে। তখনই ওই মেয়েটা নিজেদের পারমিশন দেখায় আর মেয়েটা বলে যে আমরা এখানে চুনিন এক্সাম দেওয়ার জন্য এসেছি। এতে নারুতো জিজ্ঞাসা করে এই চুনিন এক্সাম আবার কি। এতে মেয়েটা বলে যে চুনিন এক্সাম পাশ করার পরে কোনো জ্ঞানীন চুনিন হতে পারে। সাসকে গারাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। গারা বলে যে আমার নাম হলো গারা আর আমি ভিলেজ হিডেন ইন দ্য স্যান এর গেনিন। আর তুমি কে। সাসকে বলে যে আমি ভিলেজ হিডেন ইন দ্য লিফ এর গেনিন, আমার নাম হলো সাসকে উচিহা। তখন নারুতো এক্সাইটেড হয়ে বলে যে আমি কি এখন আমার সম্পর্কে বলবো, কিন্তু গারা বলে যে না আমার তোমার সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই। তারপরে গারা নিজের টিমমেটদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সেখানে আমরা দেখতে পাই যে আরো 3 জন নিনজা ছিল আর তারা আলোচনা করছিল যে এই সবগুলো তো এখনো বাচ্চা, এখানে শুধু একজনই আছে যে স্ট্রং, সেটা হলো সাসকে উচিহা, আমাদের তার উপরে নজর রাখতে হবে। এদিকে হোকাগে জোনিনদেরকে জিজ্ঞাসা করছিল যে চুনিন এক্সামের জন্য তারা নিজেদের টিম থেকে কোন কোন গেনিনকে সিলেক্ট করবে। ইরুকা সেন্সেও সেখানে ছিল যে মনে মনে চিন্তা করছিল যে এই চুনিন এক্সাম অনেক বেশি কঠিন হয়ে থাকে। তখনই টিম 7 এর ক্যাপ্টেন কাকাশি নিজের 3 জন স্টুডেন্টকেই চুনিন এক্সাম দেওয়ার জন্য সিলেক্ট করে। এটা শোনার পরে ইরুকা সেন্স একটু ভয় পেয়ে যায়। তারপরে কুরুনাই সেন্সও নিজের টিম থেকে হিনাটা, কিবা এবং শিনো 3 জনকেই সিলেক্ট করে। তারপরে টিম 10 এর আজুমা সেন্সে ইনো, শিকামারু এবং চোজির নাম নেয়। তখন ইরুকা সেন্সে হোকাগেকে বলে যে এই 9 জন নিনজা আগে তার স্টুডেন্ট ছিল, এই কারণে তার মনে হয় যে এখনো তারা চুনিন এক্সাম দেওয়ার জন্য রেডি না আর নারুতো তো কোনোভাবেই এই এক্সামের মধ্যে টিকতে পারবে না। কিন্তু তখন কাকাশি বলে যে তোমার চিন্তা করার দরকার নেই, নারুতো আমার স্টুডেন্ট, আমি এখন খুব ভালোভাবে জানি যে নারুতো কি করতে পারে আর কি করতে পারবে না। তখন ইরুকা রেগে গিয়ে বলে যে কাকাশি তুমি তো জানো এই পরীক্ষাটা তাদের জন্য ভয়ানকও হতে পারে, এতে তাদের জীবনও চলে যেতে পারে। তখন লর্ড হোকাগে বলে যে মেন এক্সাম দেওয়ার আগে এদেরকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে, যদি তারা ওই পরীক্ষাতে পাস হতে পারে তাহলেই তারা চুনিন এক্সাম দিতে পারবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে আবারও টিম 7 কাকাশির জন্য অপেক্ষা করছিল আর তারপরে কাকাশি এসে এদের 3 জনকে বলে দেয় যে সে এদের 3 জনের নাম চুনিন এক্সাম দেওয়ার জন্য সিলেক্ট করে দিয়েছে আর যদি এখন তাদের মনে হয় যে তারা এখনো রেডি না তাহলে তারা আরো 1 বছর অপেক্ষা করতে পারবে। কিন্তু এরা 3 জনে তো সাথে সাথে রেডি হয়ে যায় চুনিন এক্সাম দেওয়ার জন্য আর নারুতো তো অনেক বেশি এক্সাইটেড ছিল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আর নারুতো কল্পনা করতে শুরু করে যে নারুতো সাসকে এবং কনকুরুকে হারিয়ে নাম্বার 1 পজিশনে চলে গেছে আর তারপরে নারুতোকে সরাসরি 5th হোকাগে বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাসকে চিন্তা করছিল সাসকে গারার সাথে লড়াই করতে পারবে। আর আমরা দেখতে পাই যে তখন লিভ ভিলেজের মধ্যে চুনিন এক্সামকে দেওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোকেরা আসছিল। তারপরে আমরা লিভ ভিলেজের আরো একটা স্কোয়াডকে দেখতে পাই যাদের এক্সপিরিয়েন্স নারুটোর টিম থেকে 1 বছরের বেশি ছিল। এদের কাছে 1 বছর আগেই চুনিন এক্সাম দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এরা পরীক্ষা না দিয়ে আরো 1 বছর ট্রেনিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর এই বছর এরাও ওই এক্সামের মধ্যে পার্টিসিপেট
করবে। এরপরেই পরের দিন চুনিন এক্সামের প্রথম রাউন্ড হবে। সকল গেনিনরা চুনিন এক্সাম দেওয়ার জন্য একাডেমির মধ্যে চলে আসে, যেখানে দুইজন গেনিন রাস্তা আটকে রেখেছিল, যারা কাউকে ভিতরে যেতে দেয় না। তখনই সেখানে টিম 7 চলে আসে আর সাসকে বলে যে আমি জানি যে এটা রুম নাম্বার 301 না, তার বদলে এটা হলো 201। আর এরা দুজনে জ্ঞানজুৎসুর ব্যবহার করে একটা ইলিউশন তৈরি করে রেখেছে। এরপরে সাসকে এবং ওই নিনজা একে অপরকে কিক করতে শুরু করে, কিন্তু তখনই তাদের দুজনের মাঝখানে রকলি নামের একটা ছেলে চলে আসে। রকলি নিজের 2 হাত দিয়ে তাদের দুজনের কিক গুলোকে থামিয়ে দেয়, যেটা দেখে সাকুরা চিন্তা করে যে সে এত বেশি শক্তিশালী, আমি তো মনে করছিলাম এটা কোনো জোকার হবে। সাসকেও নিজের মনে মনে চিন্তা করছিল সে আমার কিককে কিভাবে থামালো। আর তখনই রকলি সাকুরাকে দেখে লজ্জা পেতে শুরু করে। বেচারা সাকুরাকে দেখে ক্রাশ খেয়ে ফেলাইছে। রকলি সাকুরাকে বলে যে আমার নাম হলো রকলি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু সাকুরা সরাসরি তাকে নিষেধ করে দেয়। এটা শোনার সাথে সাথে রকলির মন খারাপ হয়ে যায়, কিন্তু রকলির দেখা দেখে আবার নারুতোর মন খারাপ হয়ে যায়। বুঝতে পারলাম না ভাই, নারুতোর মন কেন খারাপ হইলো? তারপরে এরা দুজনে একসাথে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, তারপরে যখন টিম 7 চুনিন এক্সাম দেওয়ার জন্য রুমের ভিতরে যাচ্ছিল, তখনই রকলি এদের 3 জনকে থামিয়ে দেয়। আর রকলি সেখানে সরাসরি সাসকে উচিহাকে চ্যালেঞ্জ করে দেয়। রকলি বলে যে আমি শুনেছি উচিহা ক্ল্যানের মেম্বাররা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, এই জন্য চলো দেখি যে আসলেই তুমি কত শক্তিশালী। আর এটা বলার পরে রকলি সাকুরার দিকে তাকিয়ে বলে যে সাকুরা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এটা দেখার পরে সাকুরা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আরে ভাই ওরে দিয়ে আমি কি করবো? সাসকে তখন রকলিকে বলে যে তুমি উচিহা ক্ল্যানের শক্তিকে পরীক্ষা করতে চাও, তাহলে তো তুমি একটা গাধা। তখন রকলি বলে যে তাহলে আয়, কার অপেক্ষা করতাছস? কিন্তু নারুতো তখন মনে মনে চিন্তা করে সাসকে সাসকে সাসকে, সবাই সাসকে চিনে, সাসকে এত বেশি ফেমাস, আমাকে কেউ চিনে না কেন? আমি সাসকে থেকেও বেশি শক্তিশালী। তখন নারুতো অনেক স্পিডে রকলির দিকে যেতে শুরু করে। নারুতো রকলির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু রকলি একটা মশার মতো নারুতোকে নিজের সামনে থেকে সরিয়ে দেয়। তারপরে রকলি আবারও সাসকেকে বলে যে তুমি এখনো কার জন্য অপেক্ষা করছো? তখন সাসকেও লিয়ের উপরে আক্রমণ করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু রকলি সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। রকলি সাসকের পিছনে চলে আসে আর সাসকেকে অনেক শক্তিশালী কিক করে। রকলির অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে সাসকে সেটাকে ব্লক করবে দূরের কথা, সেটাকে দেখতেই পারে না। সাসকে রকলির কিক খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে। সাসকে মনে মনে চিন্তা করে আমি এত অ্যালার্ট থাকার পরেও সে আমাকে কিভাবে কিক করলো, অবশ্যই এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু হবে। আর তখন সাসকে রকলির ফাইটকে আরো ভালোভাবে অ্যানালাইজ করার জন্য নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে। সাকুরা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সাকুরার মনে হচ্ছিল এখন সাসকে নিজের শারিঙ্গানের মাধ্যমে রকলির সকল টেকনিককে কপি করে ফেলবে। কিন্তু সাসকের শারিঙ্গান রকলির টেকনিককে বুঝতেই পারে না, আর রকলি সাসকের উপরে অনেক জোরে একটা কিক করে দেয়। সে বলে যে তুমি হয়তো জানতে পেরে গেছো যে আমি এখন পর্যন্ত কোন জুৎসুর ব্যবহার করছি। এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু না, এটা হলো তাইজুৎসু। আমি তাইজুৎসু ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না। যদিও তোমার কাছে শারিঙ্গানের মতো পাওয়ারফুল টেকনিক আছে যেটার মাধ্যমে তুমি আমার মুভসকে কপি করতে পারবে, কিন্তু তোমার এই টেকনিক আমার উপরে কাজ করবে না। কারণ হলো তুমি অনেক স্লো, যতক্ষণে তুমি আমাকে কপি করবে ততক্ষণে আমি তোমাকে ধুল চাটিয়ে দিব। সাসকে, তুমি কি জানো এই দুনিয়ার মধ্যে 2 ধরনের লোকের জন্ম হয়? প্রথম, যারা তোমার মতো ট্যালেন্ট নিয়ে জন্ম হয়, আর দ্বিতীয়, যারা আমার মতো অনেক বেশি পরিশ্রম করে নিজের ভিতরে ট্যালেন্ট তৈরি করে। তখন সাসকে আবারও লিয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লি সেগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। আরেকটা কিক করে সাসকে উপরের দিকে পাঠিয়ে দেয়। সাসকে যখন হাওয়ার মধ্যেই ছিল, তখন লি সাসকের পিছনে এসে নিজের হাতের ফিতাগুলোকে খুলতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা কচ্ছপ চলে আসে। কচ্ছপটা লিকে থামতে বলে। সাসকে নিচে পড়তে শুরু করে, কিন্তু সাকুরা সাসকেকে ধরে ফেলে। আর নারুতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সাসকে হেরে গেছে। আর ওই কচ্ছপটা লিকে বলছিল তুমি আবার ওই টেকনিকের ব্যবহার করতে যাচ্ছিলে, তুমি এত সাহস পেলে কিভাবে? এতে লি ভয় পেয়ে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এটা আর কখনোই করব না। আর তখনই সেখানে একটা বিস্ফোরণ হয় আর সেখানে একটা লোক চলে আসে। এই লোকটার নাম হলো মাইট গায়। সে হলো রকলিয়ার টিমের ক্যাপ্টেন আর সে রকলির মাস্টার। এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল আমি কিভাবে এই জোকারের কাছে হেরে গেলাম। আর এদিকে মাইট গায় রকলিকে শাস্তি দেওয়ার জন্য রকলির চেহারার মধ্যে একটা জোরে ঘুষি মারে। রকলির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর রকলির নিচে পড়ে যায়। মাইট গায় বলে আমাকে ক্ষমা করবে রকলি, কিন্তু এটা তোমার ভালোর জন্য ছিল। রকলি কিছু বলার দরকার নেই, আর এরা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে ফেলে। এরা এগুলো কি করতেছে ভাই? আর ওদেরকে এরকম করতে দেখে সাকুরা, সাসকে আর নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন গাই সেন্সে এদের 3 জনকে দেখতে পায় আর বুঝতে পেরে যায় যে এরা 3 জন হলো কাকাশির স্টুডেন্ট। মাইট গাই জিজ্ঞাসা করে তাহলে কাকাশি কেমন আছে? আমি হলাম কাকাশির সবচেয়ে বড় রাইভাল। এটা শোনার পরে ওরা 3 জনেই অবাক, এটা কিভাবে হতে পারে? এই লোকটা তো একেবারে জোকার। রকলি এটা শুনে রেগে যায়। তখন মাইট গাই বলে যে আরে 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 রকলি থামো, ওরা যা খুশি তাই বলো। আর হঠাৎ করে মাইট গাই এদের 3 জনের পিছনে চলে আসে আর বলে যে সাসকে উচিহা এখন আমার স্টুডেন্ট তোমাকে খুব সহজেই হারিয়ে দিয়েছে, কিন্তু সে তোমাকে
তোমাকে মেরেছে এই জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, আর চুনিন এক্সামের জন্য তোমাদের সবাইকে গুড লাক। আর এটা বলার পরেই মাইট গাই সেখান থেকে গায়েব হয়ে যায়। রকলি সাসকে বলে যে সাসকে উচিহা, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি আমার টিমের সবচেয়ে শক্তিশালী জ্ঞানীন, কিন্তু আমার টিমের মধ্যে আরেকজন আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী, আর আমি তাকেই হারাতে চাই। আমি তো শুধু তোমার সাথে ওয়ার্ম আপ করতে এসেছিলাম, আর যদি তুমি আমার টার্গেট হও তাহলে আমি তোমাকে পিষে ফেলবো, আর আমাদের পরের বারের লড়াইয়ের জন্য তুমি রেডি থেকো। আর এটা বলার পরেই রকলি সেখান থেকে চলে যায়। এতে সাসকে একেবারে পাগল হয়ে যায়। আর নারুতো বলে যে তুমি কি তার হাতের মধ্যে ওই আঘাতের চিহ্নগুলোকে দেখেছো? আমি শিওর যে সে ট্রেনিং করে এখানে এসেছে। সাসকে, সে তোমার থেকেও বেশি পরিশ্রম করে। তখন সাসকে নিজের মনে মনে বলে যে চুনিন এক্সাম, আমি যতটুকু চিন্তা করছিলাম এটা তো তার থেকেও বেশি এক্সাইটেড হবে। তারপরে বলে যে নারুতো, সাকুরা, চলো আমাদের যেতে হবে। তারপরে তারা চুনিন এক্সামকে দেওয়ার জন্য রুম নাম্বার 301 এর মধ্যে যায়। আর তারপরের সিনে এদের তিনজনের সামনে কাকাশি ছিল। সাকুরা, নারুতো, সাসকে, আমার তোমাদের উপরে গর্ব হচ্ছে, এই জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। কিন্তু যখনই ওরা তিনজন রুমের মধ্যে এন্ট্রি করে ওরা তিনজন একেবারে স্টপ হয়ে যায়, কারণ এখানে অলরেডি চুনিন এক্সাম দেওয়ার জন্য অনেক ভয়ানক ভয়ানক স্টুডেন্টেরা চলে এসেছে। তখনই ওই ইনো নামের মেয়েটা এসে পিছন থেকে সাসকে দূরে ফেলে, আর সাসকে এতে অনেক আজব রিয়াকশন দেয়, যেটা দেখার পরে সাকুরা অনেক বেশি রেগে যায়। তারপর ইনোর বাকি টিমমেটরাও সেখানে চলে আসে। এই ছেলেটার নাম হলো শিকামারু, যে এই একাডেমির সবচেয়ে অলস স্টুডেন্ট, কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্টও। আর মোটাটা হলো চোজি আকামিচি, সে সবসময় খাবার খেতে ব্যস্ত থাকে। তারপরে টিম 8 এর মেম্বাররাও সেখানে চলে আসে। এই মেয়েটার নাম হলো হিনাটা, সে কিউট হওয়ার সাথে সাথে অনেক বেশি শান্ত। আর এটার নাম হলো কিবা এবং তার কুত্তার নাম হলো আকামারু, আর এটার নাম হলো শিনো। শিকামারু বলে যে তাহলে তোমরা তিনজন এখানে চলে এসেছো। তখনই সেখানে কাবুটো নামের একটা ছেলে চলে আসে, যে এদের তর্ক করাকে থামিয়ে দেয়। সে বলে যে একটু আশেপাশে দেখো, সবাই তোমাদেরকেই দেখছে, এদের দিকে তাকাও, এরা হলো অন্য হিডেন ভিলেজের নিনজা, তারা অনেক বেশি শক্তিশালী, এই জন্য তোমাদের উপরে একটু দয়াও দেখাবে না। তাছাড়া তোমরা এই খেলার মধ্যে একেবারেই নতুন। তখন কাবুটো বলে যে সে এই এক্সামের মধ্যে 6 বার ফেল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কনফিডেন্স অনেক আছে, এই জন্য সে আবারও পরীক্ষা দিতে এসেছে। তবে শিকামারু এটা শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। ভাই, তুই 6 বার ফেল করার পরেও 7 বারের মাথায় পরীক্ষা দিতে আইছস। তারপরে কাবুটো এদেরকে একটা ম্যাপ দেখায়, যেটার মাধ্যমে এরা বুঝতে পারবে যে কোন কোন দেশ থেকে কতজন নিনজা চুনিন এক্সামকে দেওয়ার জন্য এসেছে। এক্সপেরিয়েন্সের মাধ্যমে সে এটা বুঝতে পেরেছে যে এইবারের চুনিন এক্সাম অনেক বেশি ভয়ানক হবে। সাসকে তখন কাবুটোকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি গারা এবং রকলির ইনফরমেশন আছে? তখন কাবুটো সাসকেকে রকলির প্রোফাইল দেখায়। রকলি বয়সে নারুতো এবং সাসকে থেকে 1 বছরের বড়, আর রকলি 20টা ডি র্যাঙ্ক এবং 11টা সি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে। আর তাইজুৎসুতে রকলি সবচেয়ে বেস্ট। আর ওর টিমমেট হলো নেজি হিউগা এবং টেনটেন। আর তার ইনফরমেশন অনুযায়ী নেজি অনেক বেশি স্ট্রং। তার পরের প্রোফাইল হলো স্যান ভিলেজের গারা, আর তার ইনফরমেশন অনুযায়ী গারা একটা বি র্যাঙ্ক আর 8টা সি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে। গারা একটা জনিন হওয়ার পরেও একটা বি র্যাঙ্ক মিশনকে কমপ্লিট করেছে, এটা খুবই অবাক করার বিষয় ছিল। কাবুটো বলে যে এইবারের এক্সামে অনেক শক্তিশালী মেম্বাররা এসেছে, কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে আজব হলো সাউন্ড ভিলেজের লোকেরা। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা মনে মনে চিন্তা করে যে আমরা তো যে কোনো ভাবে এইগুলোকে ম্যানেজ করে নিব, কিন্তু নারুতো এগুলোকে কিভাবে ম্যানেজ করবে? আমার নাম হলো নারুতো উজুমাকি, আর আমি তোমাদের সবাইকে হারাবো। তারপরে নারুতো বলে যে এটা বলার পরে আমার খুবই ভালো অনুভব হইতাছে। আর নারুতোর এই কথা শোনার পরে সবাই নারুতোর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এতে বাকিরা নারুতোর উপরে রেগে যায় যে নারুতো প্রথমেই সবাইকে নিজেদের শত্রু বানিয়ে দিয়েছে। যাই হোক, তারপরেই সেখানে একটা দামাকা হয়ে যায়, আর সেখানে অনেকগুলো চুনিন চলে আসে। আর তাদের মধ্যে থেকে একটা লোক বলে যে চুনিন এক্সামকে শুরু করার টাইম চলে এসেছে, আর আমি হলাম হিবিকি মোরেনো, তোমাদের এক্সামিনার, আর এই মুহূর্তে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় শত্রু। আর সে সাউন্ড ভিলেজের নিনজাদেরকে বলে তোমাদেরকে কে বলেছে তোমরা এখানে লড়াই করতে পারবে? তোমরা সবাই কি পরীক্ষা শুরু হওয়ার আগেই ফেল হতে চাও? তখন সাউন্ড ভিলেজের নিনজারা বলে যে আমাদের ক্ষমা করে দিবেন স্যার, আমরা এরপর থেকে আর কোনো কিছুই করব না। ঠিক আছে, পরের বার আমি তোমাদেরকে ওয়ার্নিং দিব না, সরাসরি ডিসকোয়ালিফাই করে দিব। আর বলে যে আমার পারমিশন ছাড়া একে অপরের উপরে আক্রমণ করা একেবারেই নিষেধ, আর যদি কেউ আমার সাথে তর্ক করার চেষ্টা করে তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? আর তার কথা শুনে সেখানে থাকা সবাই একেবারে শান্ত হয়ে যায়। তো চলো এখন আমরা আমাদের পরীক্ষার প্রথম পার্টকে শুরু করি। এখন তোমাদের সবাইকে একটা নাম্বার দেওয়া হবে, আর এই নাম্বারই ডিসাইড করবে যে তোমাদের কোথায় বসতে হবে। আর এরপরেই তোমাদের একটা লিখিত পরীক্ষা শুরু হবে। আর তারপরেই সেখানে একটা লোক খাতা কলম নিয়ে আসে, যেটা দেখে নারুতো একেবারে অবাক হয়ে যায়, কারণ নারুতো লেখাপড়ায় আমার মতোই ঠিক একেবারেই ভালো না। নারুতো বলে যে না, আমি লিখিত পরীক্ষা দিতে চাই না। যাই হোক, এরপরে সবাই যার যার জায়গায় বসে পড়ে। নারুতোর জন্য এই পরীক্ষাটা অনেক বেশি কঠিন হবে, কারণ নারুতো এখন পর্যন্ত লিখিত পরীক্ষায় ঠিকভাবে পাশ করতে পারেনি, কিন্তু সাকুরা অনেক বেশি কনফিডেন্ট ছিল। তখন নারুতো দেখতে পায় যে নারুতোর পাশেই হিনাটা বসে আছে। হিনাটা নারুতোকে বেস্ট অফ লাক বলে। তারপরে ইবিকো মোরিনো এই পরীক্ষার কিছু নিয়ম বলে। আমি তোমাদেরকে নিয়মটা একবারই বলবো, এই জন্য ভালোভাবে
ভালোভাবে শুনবে। এই পরীক্ষার মধ্যে তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমাদের পুরো টিমের মোট রেজাল্টে তোমরা পাশ করবে। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়, বিশেষ করে সাকুরা চিন্তা করে যে তার তো সাসকের উপরে পুরো বিশ্বাস আছে যে সাসকে পাশ করে ফেলবে, কিন্তু নারুতো কি করবে? নারুতো তো 1 নাম্বারের গাদা। আর শেষ নিয়ম হলো যে পাশে যে লোকেরা বসে রয়েছে তারা তোমাদের উপরে সবসময় নজর রাখবে, আর যদি তারা তোমাদেরকে নকল করতে দেখে ফেলে তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই, চিটিং করবে না। তারা তোমাদের উপরে অনেক কঠিন ভাবে নজর রাখবে। যদি তোমাদেরকে 5 বার নকল করতে ধরে ফেলে তাহলে তোমাদের পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর যদি তোমরা আসলেই নিনজা হতে চাও তাহলে আমাকে দেখাও যে তোমরা এই পরীক্ষাকে কিভাবে কমপ্লিট করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি কেউ শূন্য পায় তাহলে তার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শোনার পরে সাসকে এবং সাকুরার পুরো গান ফেটে যায় আর নারুতো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। নারুতো চিন্তা করে যদি নারুতো ভুল করেও শূন্য পেয়ে যায় তাহলে সাকুরা আর সাসকে ওকে ছাড়বে না। যাই হোক, তারপরে ওদেরকে 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 10 ঘন্টা সময় দেওয়া হয়। তোমাদের এখন 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নকে দেওয়া হবে যেগুলোর তোমরা উত্তর দিতে পারবে। আর 10 নম্বর প্রশ্নটা তোমাদেরকে 50 মিনিটের পরে দেওয়া হবে। তারপরে তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। সবাই নিজেদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকে। সাকুরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানে, কিন্তু তার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল, কারণ যদি নারুতো ফেল হয়ে যায় তাহলে ওরা দুজনও ফেল হয়ে যাবে। নারুতো নিজের মাথা ধরে বসেছিল। তখন চিন্তা করে আমি ভয় পাচ্ছি কেন? এটা তো একটা সাধারণ পরীক্ষা, আমার শুধু শান্তি মতো এই পরীক্ষাকে কমপ্লিট করতে হবে। তারপরে নারুতো প্রশ্ন পড়তে শুরু করে। এটা কি? আচ্ছা, প্রথমটাকে বাদ দাও, দ্বিতীয়টা পড়ি। আচ্ছা, এটাও হবে না, আরেকটা দেখি। এইভাবে করতে করতে পুরো প্রশ্নই শেষ হয়ে যায়। নারুতো একেবারে ঠিক আমার মতোই করতেছে। নারুতো বলে যে ভুইলা যাবাই, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, এখন শুধু আমার কাছে একটা রাস্তাই আছে, আমাকে চিটিং করতে হবে। তখন পাশ থেকে হিনাটা বলে যে নারুতো, যদি তুমি চাও তাহলে আমার প্রশ্ন থেকে দেখতে পারো। কিন্তু নারুতো হিনাটার উপরে সন্দেহ করতে শুরু করে যে হিনাটা আমাকে প্রশ্ন কেন দেখাতে চায়। তখন হিনাটা বলে যে আমি চাই আমরা সবাই পাশ হয়ে যাই। নারুতো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন নারুতো হিনাটার প্রশ্ন দেখে লেখতে শুরু করবে তখনই নারুতোর পাশ দিয়ে একটা কুনায় চলে যায় আর নারুতোর পিছনে বসে থাকা একটা ছেলের পেপারের মধ্যে গিয়ে পড়ে। আর ওই চুনিন বলে যে আমি তোমাকে 5 বার চিটিং করতে ধরে ফেলেছি, এই জন্য এখন আমি তোমাকে এবং তোমার পুরো টিমকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। তারপরে তাদেরকে টেনে বাইরে বের করে দেওয়া হয়। আর এটা দেখার পরে নারুতো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এই কারণেই নারুতোর চিটিং করার ইচ্ছা একেবারে মরে যায়। আর নারুতো হিনাটাকে নিষেধ করে দেয় যে আমাকে হেল্প করার দরকার নেই। আসলে নারুতো চায় না যেন নারুতোর জন্য হিনাটারও কোনো প্রবলেম হয়। এমনি বেচারা যতই শয়তানি করুক না কেন অনেক ভালো। আর আমরা দেখতে পাই যে নারুতো এগুলো বলে তো ফেলেছে, কিন্তু পরে কাঁদতাছে আর চিন্তা করে যে ভাই এখন আমার কি হবে। তখন সাকুরা চিন্তা করে যে সময় চলে এসেছে আমার প্রতিভাকে দেখানোর। আর এখন শুধু এটাই দেখতে হবে যেন নারুতো কোনো বোকামি না করে। এই সবগুলো প্রশ্ন অনেক বেশি অ্যাডভান্স, হাই স্কুলের স্টুডেন্টরাও এগুলো পারবে না। নারুতো এই প্রশ্নের উত্তর দিয়ে কখনোই পাস হতে পারবে না, কারণ নারুতো প্রাইমারি স্কুলের প্রশ্নতেই ফেল করে। এরপরে সাকুরা নিজের প্রশ্নের উত্তর দিতে শুরু করে। আর তখন আমাদের সাসকেকে দেখানো হয়। সাসকে অনেক কুল ভাবে বসে রয়েছে আর চিন্তা করে যে এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তরও আমি পারি না। সাসকে চিন্তা করে এই প্রশ্নগুলোকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদের চিটিং করা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন হবে। আর তারা আমাদেরকে একবার চিটিং করতে ধরতে পারলেই 2 পয়েন্ট করে কেটে ফেলে। তখন সাসকে বুঝতে পারে যে এটা শুধু লিখিত পরীক্ষার ব্যাপার না, আসলে তারা আমাদের ইন্টেলিজেন্স দেখতে চায় না, তারা এটা দেখতে চায় যে আমরা তথ্য সংগ্রহ করতে কত বেশি পারদর্শী। তারা আমাদেরকে চিটিং করা থেকে থামাতে চায় না, তারা চায় যে আমরা যেন চিটিং করি। সাসকে চিন্তা করে নারুতো তুমি এটা করতে পারবে, তুমি নিজের মাথার ব্যবহার করো। আর সাসকের এই চিন্তা একেবারে সঠিক ছিল, কারণ আমরা দেখতে পাই যে বাকি সকল নিনজারা নিজেদের এবিলিটির ব্যবহার করে চিটিং করছিল। যেমন কিবা নিজের কুকুর আকামারুর ব্যবহার করে চিটিং করছিল, আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে সাকুরার বডিতে এসে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়। আর শিনো নিজের পোকার ব্যবহার করে সকল প্রশ্নের উত্তর জেনে নেয়। আর সবচেয়ে শক্তিশালী জ্ঞানী নেজি নিজের বিয়াকুগানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের বডির আরপার থেকে তার প্রশ্নের উত্তর দেখে ফেলে। আর সাসকেও নিজের শারিঙ্গানের ব্যবহার করে তার সামনে বসে থাকা ছেলের হাতের মুভমেন্টকে কপি করে সকল প্রশ্নের উত্তর লিখতে থাকে। এখন 20 মিনিট পার হয়ে গেছে, কিন্তু নারুতো এখনো একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। আর এখন নারুতোর জন্য 10 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি নারুতো ওই 10 নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে নারুতোর পুরো টিম ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এখন 10 নম্বর প্রশ্ন আসতে মাত্র 10 মিনিট বাকি ছিল, যে কারণে সেখানে থাকা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর নারুতো তো এখন পর্যন্ত একটা প্রশ্নের উত্তরও লেখে নাই। তখন ইবিকো বলে যে এখন সবাই তৈরি হয়ে যাও, এখন আমি তোমাদেরকে 10 নম্বর প্রশ্নটা বলবো, কিন্তু তার আগে এই প্রশ্নটার কিছু নিয়ম আছে, তোমরা কি ওইটার উত্তর দিতে চাও নাকি দিতে চাও না। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন একটা মেয়ে বলে যে যদি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করে দেই তাহলে কি হবে। এতে ইবিকো বলে যে যদি তারা এটা করে তাহলে তাদের বাকি প্রশ্নের উত্তরও নেওয়া হবে না, তার মানে হলো তারা 0 পাবে আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তারপরে
হলো যদি তারা ওই প্রশ্নের উত্তর লেখে আর সেটা ভুল হয়ে যায় তাহলে তারা কখনোই ভবিষ্যতে চুনিন এক্সাম দিতে পারবে না। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে ভয় পেয়ে যায়। তখন কিবা বলে যে এখানে এমন লোক আছে যারা চুনিন এক্সামকে এর আগেও দিয়েছে। ইবিনো বলে যে এইবার তোমাদের ভাগ্য খুবই খারাপ, কারণ আমি তোমাদের পরীক্ষক হয়েছি। আমি প্রথমে এই নিয়মকে বানাইনি, কিন্তু এখন বানিয়ে দিয়েছি। তোমরা এখনই চাইলে এখান থেকে যেতে পারো আর পরের বছর আবারও ট্রাই করতে পারো। এখন যারা 10 নম্বর প্রশ্নের উত্তর দিতে চায় না তারা নিজেদের হাত তুলতে পারো আর এখান থেকে যেতে পারে। আর এটা শোনার পরে সেখানে থাকা সবাই একেবারে কনফিউজ হয়ে যায়। আর নারুতোর অবস্থা তো একেবারেই খারাপ। তখনই নারুতো আশেপাশে দেখতে পায় কিছু স্টুডেন্টেরা নিজেদের হাত তুলতে শুরু করে দিয়েছে, মানে তারা অলরেডি হার মেনে নিয়েছে। এখন কিছু সময় পার হয়ে যায় কিন্তু নারুতো নিজের হাত তোলেনি। সাকুরার নারুতোকে এইভাবে দেখে অনেক কষ্ট হচ্ছিল। সাকুরা মনে মনে চিন্তা করে কোনো ব্যাপার না, নারুতো নিজের হাত তুলে ফেলো, আমরা আবারও পরের বছর ট্রাই করতে পারবো। সাকুরা চিন্তা করে যে নারুতো তো কখনোই হার মানবে না, এই জন্য আমি নিজের হাত তুলে ফেলি। আর সাকুরা যখন নিজের হাত তুলছিল তখনই নারুতো নিজের হাত তুলে ফেলে। আর সাসকে এবং হিনাটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু নারুতো নিজের হাতকে টেবিলের মধ্যে অনেক জোরে আঘাত করে আর চিল্লায় বলে যে তুমি যেটাই করো না কেন আমি কখনোই হার মানবো না। যদি আমি নিজের সারা জীবনও একটা জ্ঞানীন হয়ে থেকে যাই তারপরেও আমি হার মানবো না, কারণ আমি একদিন হোকাগে হতে চাই। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে বাকিদের মনের মধ্যেও সাহস চলে আসে। তখন ইবিকো নারুতোকে বলে যে একটু সাবধানে, তোমার এই সিদ্ধান্ত তোমার পুরো জীবনকে পাল্টে দিতে পারে। তখন নারুতো বলে যে এটা কখনোই হবে না, আমি নিজের ওয়াদাকে কখনোই ভঙ্গ করি না। তখন ইবিকো মরিনো বলে যে তাহলে এখন শুধু একটা কথাই বলা বাকি আছে, আর সেটা হলো তোমরা সবাই চুনিন এক্সামের প্রথম ধাপকে পাশ করে ফেলেছো। আর এটা শোনার পরে রোমের মধ্যে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সাকুরা জিজ্ঞাসা করে যে ভাই কি হয়েছে এখানে, কি হলো? তখন লোকটা বলে যে 10 নম্বর প্রশ্ন বলতে আসলে কিছুই ছিল না, আসলে 10 নম্বর প্রশ্নে তারা কিভাবে আচরণ করে সেটাই তাদের উত্তর ছিল। আর প্রথমে যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা তো টাইম পাস ছিল, সে শুধু এটা দেখতে চেয়েছে এরকম পরিস্থিতি হলে তারা কি করবে। আমরা তো শুধু এটা দেখতে চেয়েছিলাম তোমরা কিভাবে তথ্যকে সংগ্রহ করো। তোমাদের মধ্যে থেকে কয়েকজন নিজেদের ট্যালেন্টের ব্যবহার করে খুব ভালো চিটিং করেছো। সবসময় মনে রাখবে যদি তোমাদের কাছে তথ্য না থাকে তাহলে সেটা অনেক বিপজ্জনক, এতে প্রাণ যেতে পারে অথবা ভিলেজের উপরে বিপদ আসতে পারে। আরেকটা কথা, 10 নম্বর প্রশ্ন আসলে তোমাদের সাহসকে দেখার জন্য বানানো হয়েছে। বিপদে মোকাবেলা করার মতো যাদের কাছে সাহস নেই তারা কখনোই চুনিন হতে পারবে না। এখন এই পরীক্ষা এখানেই শেষ হলো। আর এটা শোনার পরে নারুতো অনেক বেশি খুশি হয়। তখনই জানালা ভেঙে সেখানে আরেকজন চলে আসে। সে বলে যে আমি হলাম তোমাদের পরের এক্সামিনার, পরের পরীক্ষার জন্য সবাই রেডি হয়ে যাও। কিন্তু সে অবাক হয়ে যায় কারণ সেখানে অনেকগুলো স্টুডেন্ট ছিল। সে ইবিকোকে জিজ্ঞাসা করে এতগুলো স্টুডেন্ট বেঁচে গেল, তুমি কি সফট হয়ে গেলে নাকি? আর সে বলে কালকে সকালে তোমরা সবাই আমার সাথে দেখা করবে, এখন তোমরা এখান থেকে যেতে পারো। আর সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে ইবিকো সবার প্রশ্নগুলোকে সংগ্রহ করতে শুরু করে। কিন্তু যখন সে নারুতোর পেপারকে হাতে নেয় তখন একেবারে অবাক হয়ে যায় আর চিন্তা করে যে তাহলে আমি আজকে এমন একটা ছেলেকে পাশ করে দিয়েছি যে একটা প্রশ্নের উত্তর দেয়নি। যে সকল স্টুডেন্টরা একটা জঙ্গলের সামনে চলে এসেছে আর সেখানেই দাঁড়িয়েছিল তাদের নতুন ইনস্ট্রাক্টর। আর সে বলে যে এটা হলো এই এক্সামের দ্বিতীয় পার্ট, আমরা এই জঙ্গলটাকে ডেথ ফরেস্ট বলি। এখন তোমাদের সবাইকে এই জঙ্গলের ভিতরে যেতে হবে আর তারপরেই তারা সবাই জানতে পারবে যে এই জঙ্গলটাকে ফরেস্ট অফ ডেথ বলা হয় কেন। তখন নারুতো অভিনয় করে বলে যে আমি ভয় পাবো না, বুঝতে পেরেছো তুমি? আর তারপরে আঙ্কেল সবাইকে কনসেন্ট ফর্ম দেয় আর সে বলে যে হয়তো এই পরীক্ষার মধ্যে অনেকেই মারা যেতে পারে, এই কারণে এই কনসেন্ট ফর্মকে সম্পূর্ণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টেস্টটা একটা এক্সট্রিম সার্ভাইভাল টেস্ট হবে। এই যে এরিয়াটা এটা একটা সার্কেলের মতো যেটার মধ্যে একটা ফরেস্ট, একটা রিভার আর একটা টাওয়ার আছে আর তাদের সবাইকে ওই টাওয়ারের মধ্যেই যেতে হবে। কিন্তু তার আগে সে সবাইকে দুইটা স্ক্রোল দেখায় আর বলে যে এই দুইটা স্ক্রোল এই এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা হলো স্ক্রোল অফ হেভেন্স আর একটা হলো স্ক্রোল অফ আর্থ। এবং বলে যে অর্ধেক টিমকে স্ক্রোল অফ হেভেন দেওয়া হবে আর অর্ধেক টিমকে স্ক্রোল অফ আর্থ দেওয়া হবে। প্রতিটা টিমের কাছে একটা করে স্ক্রোল থাকবে। ধরো তোমাদের টিমের কাছে যদি আর্থ স্ক্রোল থাকে তাহলে তোমাদেরকে অন্য টিমের কাছ থেকে হেভেন স্ক্রোল চুরি করে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। সাকুরা জিজ্ঞাসা করে যে যদি কারো টিমের স্ক্রোল চুরি হয়ে যায় তাহলে তারা ফেল হয়ে যাবে। আঙ্কেল বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু এই সবকিছু তোমাকে একটা টাইম লিমিটের ভিতরে করতে হবে। তোমাদের কাছে সময় আছে 120 ঘন্টা আর খাওয়া দাওয়া করার জন্য তোমাদেরকে ফরেস্ট থেকেই কিছু খুঁজে বের করতে হবে। তার আগে তোমাদেরকে আমি সাবধান করে দিই এই ফরেস্টের ভিতরে মানুষদেরকে খেয়ে ফেলতে পারে এরকম গাছপালা এবং জীবজন্তু রয়েছে। তখন শিকামারু জিজ্ঞাসা করে যে আমরা কি এখনই কুইট করতে পারবো? তখন আঙ্কেল বলে যে যদি তারা একবার ভিতরে চলে যায় তাহলে তাদের 5 দিন এটার ভিতরেই থাকতে হবে। তো এখন তাদেরকে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। যদি না যেতে পারে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তাছাড়া যদি তাদের টিমমেট অনেক বেশি আহত হয়ে যায় তারপরেও তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর হ্যাঁ আরেকটা কথা, টাওয়ার পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমরা স্ক্রোলকে খুলতে পারবে না, কারণ এই পরীক্ষাতে তোমাদের বিশ্বাসকে পরীক্ষা করা হবে। তারপরে সবগুলো টিম নিজেদের কনসাল্ট ফর্মকে জমা করে যেখানে তারা নিজেদের এন্ট্রি গেট সম্পর্কে জানতে পারে আর সবাই যার যার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে টিম 7 একটা জায়গায় এসে
থেমে যায় কারণ নারুতোর মুতে ধরেছে। নারুতো চিপার মধ্যে মুতার জন্য যায় আর যখনই নারুতো ফিরে আসে তখনই সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাকুরা চিন্তা করে জারি ভাই কি হলো। সাসকে সাকুরাকে বলে দেখো নারুতো নিজের নাইফ ব্যাগকে বাম পায়ে পড়েছিল কিন্তু এখন সেটা ডান পায়ে চলে এসেছে কিভাবে। আর তারপরে ওই নিনজা নিজের আসল রূপে চলে আসে আর সাকুরা এবং সাসকের দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। আসলে সে রেন ভিলেজের একটা নিনজা। সাসকে তখন একটু পিছনে গিয়ে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে কিন্তু ওই নিনজা সাসকের অ্যাটাকগুলোকে ডজ করে ফেলে। আর ঠিক তখনই সাসকে আসল নারুটোকে দেখতে পায় যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সাসকে নারুতোর দিকে কুনাই মেরে দড়িগুলোকে কেটে ফেলে। তখনই ওই রেন ভিলেজের নিনজা সাসকের দিকে পেপার বোম মারে। সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর সাসকে অনেক কষ্ট করে ওই বিস্ফোরণটা থেকে বাঁচতে পারে। ঠিক তখনই ওই নিনজা সাসকের পিছনে চলে আসে। তখন নারুতো ওই নিনজার দিকে একটা কুনাই ছুঁড়ে মারে কিন্তু ওই নিনজা সেটাকেও ডজ করে ফেলে। তখন সাসকে পুরো মনোযোগ দিয়ে চাকরাকে নিজের পায়ের মধ্যে ফোকাস করে আর কুনাইটাকে নিজের পা দিয়ে ধরেই ওই নিনজার দিকে ছুঁড়ে মারে। আর তারপরে সাসকে অনেক স্পিডে তার কাছে গিয়ে ওই কুনাইটাকেই তার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। সাসকে বলে যে নারুতো সাকুরা তার বাকি লোকেরা আশেপাশেই থাকবে। আর তখন আমরা জানতে পারি যে এই নিনজা তাদের কাছ থেকে একাই এসেছে স্ক্রোল নিয়ে যাওয়ার জন্য। এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে টিম 7 একটা জায়গায় এসে বসে পড়ে। সাসকে বলে যে আমার কথা শোনো, আমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে, এমন একটা পাসওয়ার্ড যেটা শুধু আমরা তিনজনেই জানবো, কারণ আমরা জানি না কোন নিনজা কখন আমাদের উপরে কিভাবে হামলা করবে। এই জন্য তারা নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড বানিয়ে ফেলে। সাকুরা তো পাসওয়ার্ড ভালোভাবে বুঝতে পেরে যায় কিন্তু নারুতো বলে যে ভাই সাসকে পাসওয়ার্ডটা কি একটু ছোট করা যায় না। সাসকে বলে যে না নারুতো তোমাকে এটাই মনে রাখতে হবে। কিন্তু তখনই সেখানে অনেক জোরে বাতাস আসতে শুরু করে। কেউ তাদের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করেছে যে কারণে ওরা তিনজনে আলাদা আলাদা উড়ে দূরে চলে যায়। আর আমরা দেখতে পাই যে যারা এই হামলা করেছিল তারা হিডেন গ্রাসের নিনজা ছিল। সাসকে গাছপালার নিচে লুকিয়ে ছিল। যখন সাসকে বেরিয়ে আসে দেখতে পাই যে সাকুরা সেখানে চলে এসেছে কিন্তু সাসকের তখন সন্দেহ হয়। এই জন্য সাসকে সাকুরাকে পাসওয়ার্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। সাকুরা তখন একেবারে সঠিক উত্তর দেয়। ঠিক তখন নারুতো সেখানে চলে আসে আর সাসকে যখন পাসওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে নারুতো তখন একেবারে সুন্দরভাবে পাসওয়ার্ডের উত্তর দেয়। এতে সাকুরা স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু সাসকের সন্দেহ হয়। এই জন্য সাসকে নারুতোর দিকে তাকিয়ে থাকে আর নারুতো তখন গাদার মতো হাসছিল। হঠাৎ করে সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয় আর সাসকে বলে যে তুমি তো অনেক চালাক, আমি যতটুকু পর্যন্ত নারুতোকে চিনি নারুতো কখনোই এই পাসওয়ার্ডটাকে মনে রাখতে পারতো না। আর এটা শোনার পরেই সে নিজের আসল রূপে চলে আসে। যদি তোমার পার্টনার এই পাসওয়ার্ডকে মনে নাই রাখতে পারে তাহলে তুমি এইরকম পাসওয়ার্ড বানালে কেন। সাসকে বলে যে এটা তো আমার চাল ছিল যেটাতে তুমি ফেসে গেছো। এদিকে আমরা নারুতোকে দেখতে পাই নারুতো তো উল্টা হয়ে পড়ে আছে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই। তখনই নারুতোর সামনে অনেক বড় একটা সাপ চলে আসে যে সাপটা নারুতোকে পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা করে। এদিকে ওই নিনজা বলে যে তোমাদের এখানে আসা উচিত হয়নি কিন্তু এখন তোমাদেরকে মারতে অনেক মজা আসবে। আর তারপরেই ওই নিনজা সাসকে এবং সাকুরাকে একটা জ্ঞানজুৎসুর মধ্যে আটকে ফেলে। ওই জ্ঞানজুৎসু এত ভয়ানক ছিল যে ওরা দুজনে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। সাসকে চিন্তা করে যে এটা কি, এখনই আমি তার চোখের মধ্যে নিজের মৃত্যুকে দেখতে পেয়েছি, আমাদের এখন এখান থেকে পালাতে হবে সাকুরা, যদি আমরা না যাই তাহলে আমরা মারা যাব, সে কোনো মানুষ না। সাসকে সাকুরার দিকে তাকায়, সাকুরা তো ভয়ের কারণে নড়াচড়াই করতে পারছিল না। এদিকে নারুতো ওই সাপের পেটের মধ্যে আটকে ছিল আর সাপটা নারুতোকে অলরেডি হজম করে ফেলার চেষ্টা করছে। তখন নারুতোর ইরুকা সেন্সের কথা মনে পড়ে আর তখন নারুতো সাসকের সম্পর্কে চিন্তা করতে শুরু করে। নারুতো চিন্তা করে যে আমি সাসকের কাছে কখনোই হারতে পারবো না। আর তারপরেই নারুতো সাপের পেটের ভিতরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর এতে নারুতো ওই সাপের পেটকে ব্লাস্ট করে বেরিয়ে আসে। এতে সাপটা মারা যায়। এদিকে সাসকে কোনোভাবেই জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারছিল না। এই জন্য সাসকে একটা কুনাইকে নিজের পায়ের মধ্যেই মেরে দেয় যেন জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারে। আর তারপরে সাসকে সাকুরাকে নিয়ে লুকিয়ে পড়ে। এতে সাকুরাও জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে যায়। ওরা দুজন যেখানে লুকিয়ে ছিল তখনই সেখানে একটা বড় সাপ আক্রমণ করে দেয়। সাসকে সাকুরা কোনোভাবে সেটাকে ডজ করে ফেলে আর সাসকে কয়েকটা শুরিকেন ওই সাপটার দিকে মারে। ওই সাপটা আহত হয়ে যায়। তখনই ওই সাপটাকে চিরে ওই হিডেন গ্রাসের ভয়ানক নিনজাটাই বেরিয়ে আসে আর সাসকের উপর একটা সাপের মতোই আক্রমণ করে দেয়। কিন্তু তখনই অনেকগুলো কুনাই এসে তাকে থামিয়ে দেয় আর আমরা দেখতে পাই যে নারুতো অলরেডি সেখানে চলে এসেছে। নারুতো বলে যে সাসকে আমাকে ক্ষমা করবে কিন্তু হিরোদের এন্ট্রি সবসময় শেষেই হয়ে থাকে। তুমি যে পাসওয়ার্ড বলেছিলে আমি সেটা ভুলে গেছি। আমি জানি না এখানে কি হয়েছে কিন্তু তুমি আমার বন্ধুদের উপরে আক্রমণ করতেছো। ভালো হবে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তখন সাসকে নারুতোকে বলে যে আগে তুই এখান থেকে পালা, আমরা এর সাথে লড়াই করে কখনোই পারবো না। সাসকে মনে মনে চিন্তা করে যে নারুতোর মতো একটা গাদাকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। সাসকে ওই নিনজাকে বলে যে ওই তুমি এই স্ক্রোলটাকে চাও না, তুমি এটাকে নিতে পারো কিন্তু নেওয়ার পরে এখান থেকে চলে যাবে। নারুতো তখন বলে যে সাসকে তুমি কি করছো, এটা আমাদের স্ক্রোল। তারপরে সাসকে ওই নিনজার দিকে স্ক্রোলটাকে ছুঁড়ে মারে কিন্তু তখনই নারুতো এই স্ক্রোলটাকে ক্যাচ করে একটা ডালের উপরে দাঁড়িয়ে পড়ে। নারুতোকে এটা করতে দেখে সাসকে অনেক বেশি রেগে যায় কিন্তু সাসকের কিছু বলার আগেই নারুতো সাসকে একটা ঘুষি মারে।
এটা দেখার পরে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায়। সাসকে নারুতোকে জিজ্ঞাসা করে, তুই এটা কি করতাছস ভাই? নারুতো বলে যে আমি জানি না পাসওয়ার্ড কি, কিন্তু আমি এটা জানি যে আমি হলাম নারুতো উজুমাকি, কিন্তু তুমি কখনোই সাসকে হতে পারো না। আমি যে সাসকে চিনি সে কখনোই এইরকম গাদ্দারি করবে না, সে কখনোই ভয়ে পালিয়ে যাবে না। আর যদি তুমি আসলে এমন হয়ে থাকো তাহলে আমার নিজের উপরে লজ্জা হচ্ছে যে আমি তোমাকে নিজের রাইভেল বানিয়েছি। শত্রু যত শক্তিশালী হোক না কেন আমি তার সাথে লড়াই করব। নারুতোর কথা শুনে সাসকে একেবারে চুপ হয়ে যায়। এরপরে ওই নিনজা সামানিং জুৎসুর ব্যবহার করে, আর এতে সেখানে একটা বড় সাপ চলে আসে। ওই সাপটা নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। সবাই ভয় পেয়ে যায় কারণ নারুতো ওই সাপের কাছ থেকে মাইর খাইতেছিল, কিন্তু তারপরেও নারুতো হার মানে না। ওই নিনজা নারুতোর উপরে একটা ভয়ানক আক্রমণ করে, যে কারণে নারুতো নিচে পড়তে শুরু করে দেয় আর নারুতোকে একেবারে শেষ করে ফেলার জন্য একটা শেষ অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই নারুতোর ভিতর থেকে নাইন টেলের চাকরা বের হতে শুরু করে দেয় আর নারুতো উঠে একটা পাগলের মতো ওই সাপের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আর নারুতোকে এটা করতে দেখে ওই সাপটা নারুতো থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর এটা দেখার পরে সবাই অবাক যে নারুতোর ভিতরে এইরকম শক্তি কোথায় থেকে আসলো। এরপরে ওই নিনজা নারুতোর দিকে একটা ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে, এতে নারুতো একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তখন ওই সাপটা সাসকের উপরে আক্রমণ করার জন্য যেতে থাকে, কিন্তু তখনই নারুতো একটা হিরোর মতো সাসকের সামনে চলে আসে, ওই সাপটাকে থামিয়ে দেয়। আর নারুতো সাসকে বলে যে, কি সাসকে তুমি কি ব্যথা পেয়েছো? একটা বাচ্চার মতো সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি আসলেই সাসকে? তখন সাসকের মনে পড়ে একটা সময় সাসকেও নারুতোকে ঠিক এই কথাটাই বলেছিল। তখনই ওই নিনজা নারুতোকে নিজের জিহ্বা দিয়ে ধরে ফেলে আর নারুতোকে নিজের সামনে নিয়ে এসে বলে যে, তো 12 বছর আগে যে ঘটনা ঘটেছিল তাহলে সেটা সত্যি, তাহলে তোমার ভিতরেই আছে ওই নাইন টেল ফক্সের স্পিরিট। আমি বুঝতে পেরেছি যখন তুমি অনেক বেশি রেগে যাও তখন নাইন টেলের চাকরা বেরিয়ে আসে। সে নারুতোর শার্টকে নিজের জিহ্বা দিয়ে উপরে তোলে আর যেখানে নাইন টেলের সিল ছিল সেখানে আরো একটা সিলিং জুৎসু লাগিয়ে দেয়, যেন যখন নারুতোর নাইন টেলের চাকরার দরকার হবে তখন নারুতো সেটাকে ব্যবহার করতে পারবে না এই সিলিং জুৎসুর কারণে। আর তারপরেই নারুতো অজ্ঞান হয়ে যায় আর ওই নিনজাটা নারুতোকে অনেক দূরে ফেলে দেয়। সাকুরা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাকুরা সাসকেকে বলে যে, তুমি সবসময় নারুতোকে লুজার বলো, কিন্তু সে তোমার মতো বিশ্বাসঘাতক না। তখন সাকুরার কথা শুনে সাসকের নিজের অতীতের কথা মনে পড়তে শুরু করে, যে কিভাবে সাসকের নিজের বড় ভাই এক রাতের ভিতরেই পুরো ক্ল্যানকে শেষ করে দিয়েছিল, যেটা সম্পর্কে আমরা আরো পরে জানতে পারবো, যেটা অনেক ভয়ানক স্টোরি। আর এগুলো চিন্তা করার পরেই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। সাসকে দ্বিতীয়বারের জন্য রেডি হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে জঙ্গলের বাইরে হিডেন লিভের নিনজারা 3 জন নিনজার লাশ খুঁজে পায়, তাদের চেহারা একেবারে গায়েব হয়ে গেছে। আর আঙ্কেল সেন্সও সেখানে পৌঁছে যায়। সে চিনতে পেরে যায় যে এগুলো তো হিডেন গ্রাসের নিনজা, এদেরকে মারার সাথে সাথে এদের চেহারাও নিয়ে নিয়েছে। এর মানে হলো এটা ওই শয়তানের জুৎসু। সে কি আবারও ভিলেজের মধ্যে ফিরে এসেছে নাকি? কিন্তু সে চুনিন এক্সামের সময় ভিলেজের ভিতরে কি করছে? আর সে সাথে সাথে বাকিদেরকে বলে যে আমাদের উপরে অনেক বড় বিপদ চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে এই খবরটাকে লট হকাগেকে দাও, আর সাথে সাথে আনবু ব্ল্যাক অপসকে এই ফরেস্টের ভিতরে পাঠাও। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাকি ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে হবে। আর তারপরেই আঙ্কেল সেন্সে ওই জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল, যদি আমি এই রাক্ষসকে না মারতে পারি তাহলে আমি আমার বড় ভাইকে কিভাবে মারবো, আমি কিভাবে আমার ক্ল্যানের প্রতিশোধ নিব। এই নিনজা চিন্তা করে, খুব ভালো, এখন আমি তোমাকে মেরে দিব, তুমি খেলার মোড়ে চলে এসেছো, তো চলো আমরা খেলা করি। এরপরে সাসকে এবং এই নিনজার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাসকে নিজের শারিঙ্গানের কারণে অনেক বেশি অ্যাডভান্টেজে ছিল আর তার ফায়ার স্টাইল জুৎসু দিয়ে নিনজার উপরে আক্রমণ করে, কিন্তু এতে ওই নিনজার কিছুই হয় না। সাসকে অনেক কনফিডেন্স ছিল, তখন ওই নিনজা সাসকের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করে, কিন্তু সাসকে সেটাকে ডজ করে ফেলে আর হঠাৎ করে ওই নিনজাকে ধরে তার মাথাকে গাছের মধ্যে আছাড় মারে। এমন মনে হচ্ছিল যে সে মারা গেছে, কিন্তু সেটা শুধু তার একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। তখনই হঠাৎ করে ওই নিনজা এসে সাসকের চেহারার মধ্যে একটা ঘুষি মারে আর তারপরে ভাম 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 সাসকের উপরে ঘুষার বৃষ্টি পড়ে, এতে সাসকে দূরে গিয়ে পড়ে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সাসকে আগেই ওই নিনজার কাপড়ের মধ্যে ছোট ছোট বোম লাগিয়ে দিয়েছে, যে কারণে সেখানে ছোট ছোট বিস্ফোরণ হয়। আর তার মনোযোগ সরার সাথে সাথেই সাসকে তাকে সুতা দিয়ে বেঁধে ফেলে আর তারপরে নিজের সর্বশক্তি দিয়ে তার উপরে ড্রাগন ফ্লেম জুৎসুর ব্যবহার করে, এতে পুরো গাছ পুড়ে ছাই হয়ে যায়। আর তাদের মনে হয় যে এই নিনজাটা শেষ হয়ে গেছে, কিন্তু তাদের আনন্দ করার আগে ওই নিনজা আবার সামনে চলে আসে। সাকুরা এবং সাসকে তাকে জীবিত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে সে যে নিনজার চেহারা চুরি করেছিল সেটা একটু ফেটে গেছে, এতে আমরা তার আসল চেহারাটা একটু দেখতে পাই। আর ওই নিনজা বলে যে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি সাসকে, তুমি এত কম বয়সে নিজের শারিঙ্গানকে এত ভালো ব্যবহার করা শিখে গেছো, কিন্তু একটা কথা
বলো, তুমি কি আসলে ইতাচি উচিহার ভাই? সাসকে এই নাম শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে, আর তুমি আমার ভাইয়ের সম্পর্কে কিভাবে জানো? তখন ওই নিনজা বলে যে আমার নাম হলো ওরোচিমারু। তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, আর এই কারণে আমি এখন তোমাকে একটা স্পেশাল গিফট দিব, এমন একটা শক্তি যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে। কিন্তু যদি তোমার কাছে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি মারা যাবে, আর যদি তুমি এই শক্তির ব্যবহার করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি আমার অনেক কাজে আসবে। তারপরে ওরোচিমারু একটা সাপের মতো সাসকের গলার মধ্যে কামড় দিয়ে দেয়, যেখানে সাসকের গলার মধ্যে একটা কার্স মার্ক তৈরি হয়ে যায়। তারপরে ওরোচিমারু বলে যে আমার 3টা শিষ্য তোমার উপরে আক্রমণ করবে, কারণ আমি দেখতে চাই যে তুমি আমার দেওয়া শক্তিকে কিভাবে ব্যবহার করো। তারপরে ওরোচিমারু সেখান থেকে চলে যায়, কিন্তু এই কার্স মার্কের কারণে সাসকের অনেক বেশি ব্যথা লাগছিল, যে কারণে সাসকে অজ্ঞান হয়ে যায়, আর নারুতো অন্যদিকে অজ্ঞান হয়ে পড়েছিল, যে কারণে সাকুরা সেখানে একেবারে একা ছিল। আর আমরা দেখতে পাই যে ওরোচিমারু একটা গাছের ভিতরে লুকিয়ে পড়ে। আঙ্কেল সেন্সেও জঙ্গলের ভিতরে চলে আসে, সে ওরোচিমারুর চাকরাকে সেন্স করে সেদিকে যেতে শুরু করে। ওরোচিমারু আঙ্কেলকে দেখার পরে জিজ্ঞাসা করে যে আঙ্কেল তুমি কেমন আছো? কিন্তু আঙ্কেল বলে যে এটা আমাদের কথা বলার সময় না, তুমি একটা ক্রিমিনাল, তোমার মতো লোকেদের মরে যাওয়া উচিত, আর এখন তোমাকে মারার কাজ আমি নিজের হাতে করব, কারণ আপনিই ছিলেন যে আমাকে সবকিছু শিখিয়েছিলেন সেন্সে। আর তারপরে এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর সে ওরোচিমারুকে ধরে ফেলে তার উপর একটা ফরবিডেন জুৎসু ব্যবহার করার চেষ্টা করে। এটা এমন একটা জুৎসু যখন তুমি এটাকে অপোনেন্টের উপরে ব্যবহার করবে তখন তুমি অপোনেন্টের সাথে সাথে মারা যাবে, মানে তোমারও প্রাণ যাবে, তোমার অপোনেন্টেরও প্রাণ যাবে। কিন্তু আমরা পরে জানতে পারি সেটা তো ওরোচিমারুর একটা ক্লোন ছিল, আর আসল ওরোচিমারু তার পিছনে রয়েছে। সে নিজের চেহারা দেখিয়ে বলে যে তুমি আমার জুৎসুকে আমার উপরেই ব্যবহার করতে চাও? আমি চিন্তা করেছিলাম এতদিন পরে আমাদের দেখা হয়েছে, আমরা দুঃখ সুখের গল্প কমু, একসাথে বসে ফ্রি ফায়ার খেলবো, কিন্তু তুমি তো আমাকে নিরাশ করে দিলে। হ্যাঁ আমি জানি তুমি এখন অনেক শক্তিশালী নিনজা হয়ে গেছো, কিন্তু তুমি এখন আমার থেকে বেশি শক্তিশালী হওনি। আঙ্কেল বলে যে তুমি এখানে কেন এসেছো? এটা বলবে না যে তুমি ভিলেজকে ধ্বংস করার জন্য এসেছো? ওরোচিমারু বলে যে না না, এখনো সময় হয় নাই, কিন্তু সময় হইলে আমি এটাও করবো। কিন্তু আমি তোমাকে এখন একটা কথা বলতে চাই, আমার সাসকে উচিহাকে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি সাসকেকেও ওই কার্স মার্ক দিয়েছি যেটা আমি তোমাকেও দিয়েছিলাম। ওই ছেলেটা ভবিষ্যতে আমার অনেক কাজে আসবে। কিন্তু আঙ্কেল বলে যে তুমি এটা কখনোই করতে পারবে না। ওরোচিমারু বলে যে হ্যাঁ আমি করব, আর হ্যাঁ যেন এই চুনিন এক্সাম থেমে না যায়, যদি থেমে যায় তাহলে আমি পুরো ভিলেজকে ধ্বংস করে দিব। আর এটা বলার পরে ওরোচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপরে আঙ্কো সেন্সে কিছু আনবু ব্ল্যাক অপসকে বলে এখানে অনেক বড় সমস্যা তৈরি হয়ে গেছে, ওরোচিমারু আবারও ফিরে এসেছে। এটা শোনার পরে তারা দুজনে অবাক হয়ে যায়। ওরোচিমারু, তার মানে কি আমাদের এখন এই পরীক্ষাকে থামিয়ে দিতে হবে? কিন্তু আঙ্কো বলে না, আমরা এটা করতে পারবো না, যদি আমরা এমন করি তাহলে সে পুরো ভিলেজকে ধ্বংস করে দিবে। তারপরে তারা ডিসাইড করে লর্ড হোকাগেকে ইনফরমেশন দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে গাইসেন্সের টিম একটা নদীর কিনারায় রেস্ট করছিল। নেজি বলে যে আমরা যেমন প্ল্যান করেছিলাম আমরা আলাদা আলাদা হয়ে যাব, তারপরে কালকে আমরা আবার এখানে এসেই দেখা করব। আর এটা বলার পরেই তারা তিনজন আলাদা আলাদা হয়ে যায়। এদিকে নারুতো এবং সাসকে এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর সাকুরা এদের দুজনকে দেখাশোনা করছিল। সাকুরা কিছু ভিজা কাপড় দিয়ে সাসকের জ্বরকে কমানোর চেষ্টা করে। সাকুরা ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা ভয়ানক স্বপ্নের কারণে আবার সাকুরার ঘুম ভেঙে যায়। তখনই জোবজারের পিছন থেকে সাকুরা শব্দ পায়। এটা শোনার পরে সাকুরা ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখতে পায় সেখানে তো একটা কাঠ বিড়াল ছিল, কিন্তু তারপরেও একটা কুনাই মেরে সেটাকে তাড়িয়ে দেয়। এদিকে নেজিও কিছু নোটিস করতে পারে, তার মনে হয় যে এখানে কেউ লুকিয়ে আছে। আসলে সেখানেই টিমমেট লুকিয়ে ছিল। নেজি বুঝতে পেরে যাওয়াতে শিকামারু, চোজি এবং ইনো বেরিয়ে আসে। ইনো বলে যে সে আবারও নেজিকে দেখতে পেয়ে খুব ভালো অনুভব করছে, মানে এখানে নেজিকে পট্টি পরানোর চেষ্টা করতেছে আর কি, কিন্তু নেজি তাদেরকে পাত্তা দেয় না। তখন ইনো নিজের সোয়েগ দেখানোর চেষ্টা করে, মানে মায়ারা প্রথমে যেটা করে পোলা করে পড়ানোর লেগা, কিন্তু নেজি একটা জেন্টালম্যানের মতো সেখান থেকে যেতে শুরু করে দেয়। এতে ইনো রেগে যায়, এটা কি ভাই, আমি কি সেক্সি না নাকি? তারপরের সিনে আমরা দেখতে পাই যে সাউন্ড ভিলেজের নিনজারা সাকুরার সামনে চলে আসে, আর তারা বলে যে তারা সাসকের সাথে লড়াই করতে চায়। কিন্তু সাকুরা বলে আমি জানি যে তোমরা ওরোচিমারুর লোক, কিন্তু সাউন্ড ভিলেজের নিনজারা বলে যে সাসকের সাথে সাথে আমরা তোকেও মেরে ফেলবো। তারা তিনজনে সামনে এগোতে শুরু করে, কিন্তু বুঝতে পেরে যায় সাকুরা সেখানে ফাঁদ পেতে রেখেছে, কিন্তু এই ফাঁদের কারণে তাদের কিছুই হয় না, আর তারা সাকুরার দিকে আরো গতিতে যেতে শুরু করে। তখন সাকুরা আরো একটা ফাঁদকে অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু সাউন্ড নিনজারা সেটা থেকেও সহজে বেঁচে যায়। কিন্তু তাদের আক্রমণ করার আগেই সেখানে রকলি চলে আসে, যে তাদের তিনজনকেই পিছনে চলে যেতে বাধ্য করে। রকলি বলে আমার নাম হলো রকলি, আর আমি সাকুরার প্রেমিক। সাকুরা রকলিকে জিজ্ঞাসা করে জোকার তুই এখানে কি করস? রকলি বলে তুমি বিপদে আছো, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চলে এসেছি সাকুরা। কিন্তু সাকুরা বলে আমরা এখন শত্রু, আমাদের পরীক্ষা চলতেছে। তখন রকলি বলে আমি তোমাকে বলেছিলাম না সাকুরা, আমি তোমাকে ততদিন সুরক্ষা দিব যতদিন আমি বেঁচে আছি। সাকুরা তখন লিকে ধন্যবাদ বলে, আর এতে লি খুশিতে কান্না করতে শুরু করে দেয়। আর লি মনে মনে চিন্তা করে এইবার তো আমি সাকুরাকে পটিয়েই ফেলবো। এরপরে
তারপরে সাউন্ড নিনজা আরেকটা নিনজাকে বলে যে সে যেন সাসকেকে দেখে নেয়, আর এখন তে লি এবং সাকুরাকে দেখে নিবে। ওই নিনজা লি এর উপরে আক্রমণ করে, কিন্তু লি সেটাকে খুব সহজেই ডিফেন্ড করে ফেলে। লি বলে যে আমি এর আগেও এইরকম অ্যাটাককে দেখেছি। আর আমরা দেখতে পাই যে দূর থেকে টিম 8 রকলি এবং সাকুরার লড়াইকে দেখছিল। অন্যদিকে নেজি এবং টেনটেন রকলির জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো লি ফিরে আসেনি। এতে ওরা দুজনেই চিন্তিত হয়ে পড়ে, কারণ লি সবসময় সবকিছু টাইম মতো করে। এই কারণে ওরা দুজনেই লিকে খুঁজে বের করতে বেরিয়ে পড়ে। লি এর মনে পড়ে যে গাইসেন্সের লিকে একটা জুৎসু শিখিয়েছিল, যেটা শুধু লি শিখতে পেরেছে। সেটা একটা ফরবিডেন জুৎসু ছিল, যে জুৎসুর কারণে মাসলসের মধ্যে অনেক বেশি প্রেসার পড়ে। আর গাইসেন্সের লিকে বলেছিল তখন এটার ব্যবহার করতে যখন গুরুত্বপূর্ণ কেউ বিপদে থাকবে। আর লি এর জন্য ওই গুরুত্বপূর্ণ মানুষটা হলো সাকুরা। ভাই ওরা সাকুরার মধ্যে কি এমন দেখতে পায় যে এত গুরুত্বপূর্ণ? আমার তো একদমই পছন্দ না। প্রথমে ওই নিনজাকে বাতাসের মধ্যে উড়িয়ে দেয়, তারপরে হঠাৎ করে তার পিছনে গিয়ে নিজের হাতের ব্যান্ডেজ দিয়ে তাকে পেঁচিয়ে ফেলে, আর তারপরে তার মাথাকে নিচের দিকে দিয়ে নিচে পড়ে। কিন্তু জাকু নিজের টেকনিকের ব্যবহার করে মাটিকে নরম বানিয়ে ফেলে, যে কারণে এই নিনজার লোটাস টেকনিকের কারণে কিছুই হয় না। কিন্তু লি ওই জুৎসুর ব্যবহার করার কারণে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর তখনই ওই সাউন্ড নিনজা লি এর উপরে একটা সাউন্ডের আক্রমণ করে, যে কারণে লি এর মাথা ঘুরতে শুরু করে দেয়। এতে লি ঠিকভাবে কিছুই দেখতে পারছিল না। নিনজা বলে আমার অ্যাটাক ফিজিক্যাল না, আমার অ্যাটাক হলো সাউন্ড, কারণ হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের কারণে মানুষের কানের পর্দা ফেটে যায়। আর জাকু বলে যে আমি আল্ট্রাসনিক ওয়েভকে কন্ট্রোল করতে পারি, যে কারণে আমি একটা পাথরকেও চুরচুর করে ফেলতে পারি। তখন সাউন্ড নিনজা সাকুরাকে মেরে ফেলার জন্য যেতে শুরু করে, আর লি তাকে থামানোর জন্য একটা কিক করার চেষ্টা করে, কিন্তু লি ব্যথার কারণে ঠিকভাবে কিছুই করতে পারে না। তখন সাউন্ড নিনজা লি এর উপরে আরেকটা সাউন্ডের অ্যাটাক করে, এতে লি এর কান আরো বেশি ড্যামেজ হয়ে যায়, আর তখন লিও মাটিতে পড়ে যায়। এখন সাকুরা আবারও একেবারে একা হয়ে গেছে, আর টিম 8 তো লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল। তখন শিকামারু ইনোকে জিজ্ঞাসা করে ইনো কি সাকুরাকে সাহায্য করতে চায় না, কারণ ইনো এক সময় সাকুরার খুব ভালো বন্ধু ছিল। আর ইনো তখন ওই সময়কেই মনে করতে থাকে যখন সাকুরা এবং ইনো বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু একদিন সাকুরা বলে যে সেও সাসকেকে পছন্দ করে, আর এরপরেই তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। ইনো এখন সাকুরাকে সাহায্য করতে চায়, কিন্তু ভয়ের কারণে ইনোর পায়ে কাঁপতাছে। এদিকে সাকুরা তাদের সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। সাউন্ড নিনজার মেয়েটা সাকুরার চুলের মধ্যে ধরে ফেলে, আর জাকুকে বলে যে সাসকেকে সাকুরার চোখের সামনেই মেরে ফেলতে। সাকুরা মনে মনে চিন্তা করে এইবারও আমি একেবারে ইউজলেস থেকে গেলাম, আমি কারোই কাজে আসতে পারি না, এটা চিন্তা করে কান্না করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে সাসকের কার্স মার্ক থেকে একটা বেগুনি কালারের অরা বের হচ্ছে। জাকু সাসকেকে মেরে ফেলার জন্য সামনে যেতে থাকে, তখনই সাকুরা একটা কুনাই বের করে, তবে সাউন্ড গার্ল বলে যে এতে কোনো লাভ হবে না। সাকুরা তখন হাসে আর নিজের চুল যেগুলো ওই মেয়েটা ধরে রেখেছিল সেগুলোকে কেটে ফেলে। এটা দেখার সাথে সাথে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাকুরা ওই সময়কে মনে করতে শুরু করে যখন নারুতো সাসকে এবং লি সাকুরার প্রাণ বাঁচিয়েছে। সাকুরা চিন্তা করে আমিও এখন চেষ্টা করব যেন আমি স্ট্রং হতে পারি। সবসময় বাকিরাই সাকুরাকে বাঁচাতে আসে। তখনই ওই সাউন্ড নিনজা সাকুরার উপরে আক্রমণ করে, কিন্তু দেখতে পাই যে এখানে তো সাকুরা সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করেছে। সাউন্ড নিনজা সাকুরার সাউন্ডের মাধ্যমে সাকুরাকে খুঁজে বের করার চেষ্টা করতে শুরু করে। তখন সাকুরা হঠাৎ করে তার উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে, কিন্তু জাকু সেগুলোকে ডিফেন্ড করে ফেলে আর কুনাইগুলোকে সাকুরার দিকেই পাঠিয়ে দেয়। কিন্তু এইবারও সেখানে সাকুরার সাবস্টিটিউশন ছিল। তখন জাকু বুঝতে পারে যে সাকুরা উপর থেকে আসছে। জাকু তখন সাকুরার দিকে কুনাই ছুঁড়ে মারে আর আশেপাশে দেখতে শুরু করে যে সাকুরা আবারও সাবস্টিটিউশনের ব্যবহার করে কোথায় থেকে আসবে। কিন্তু যেটার উপরে জাকু কুনাই মেরেছে সেটাই হলো আসল সাকুরা। সাকুরা এতগুলো কুনাইয়ের অ্যাটাক খাওয়ার পরেও জাকুর হাতের মধ্যে কুনাই ঢুকিয়ে দেয় আর অন্য হাতের মধ্যে অনেক জোরে কামড় দেয়। জাকু তখন সাকুরার উপরে ঘুষি মারতে থাকে, কিন্তু সাকুরা জাকুকে একটুর জন্য ছাড়ে না। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। ইনোর মনে পড়ে যখন ইনো সাকুরার সাথে প্রথম দেখা হয়েছিল তখন সাকুরা কান্না করছিল, কারণ সাকুরার কপাল বড় হওয়ার কারণে সবাই সাকুরাকে নিয়ে মজা করত। কিন্তু তারপরেও ইনো সাকুরার সাথে বন্ধুত্ব করে। আর পরের দিন ইনো সাকুরাকে একটা হেয়ার ব্যান্ড গিফট করে আর সাকুরাকে বলে যে যতই সাকুরা নিজের কপালকে লুকানোর চেষ্টা করবে ততই লোকেরা সাকুরাকে চেতাইব। ইনোর মনে পড়ে যখন সাকুরা ইনোকে বলেছিল তখন সাকুরা এটাও বলেছিল যে সাসকে লম্বা চুল পছন্দ করে, আর এই কারণে এখন সেও চুলকে লম্বা করবে। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাকুরা নিজের লম্বা লম্বা চুলগুলোকে কেটে ফেলেছে। এখন জাকু সাকুরাকে দূরে ফেলে দেয়, কিন্তু তখনই টিমমেট সাকুরাকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখন আমাদের সাসকেকে দেখানো হয় সাসকে একটা স্বপ্ন দেখছিল, যেখানে সাসকে আরো একটা সাসকেকে দেখতে পায় যেটা বয়সে সাসকে থেকে ছোট ছিল। ছোট সাসকে কান্না করছিল আর বলছিল যে আমার বাবা মার এত তাড়াতাড়ি মরে যাওয়া উচিত হয়নি। আর ছোট সাসকের সামনেই তার প্যারেন্টসের ডেড বডি ছিল। আর এই স্বপ্ন থেকে আমরা বুঝতে পারি সাসকের সাথে কিছু খারাপ
হয়েছে, যেটা সম্পর্কে আমরা পরের পার্টগুলোতে জানতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই যে সাসকের ভিতর থেকে এখন ওই আজব চাকরা বের হচ্ছিল। ইনো, চোজি এবং শিকামারু সাকুরাকে বাঁচানোর জন্য সামনে চলে এসেছে। তখনই জাকু চোজিকে মোটা বলে, আর চোজি এটা শোনার পরে অনেক বেশি রেগে যায়। আর শিকামারু নিজের মনে মনে চিন্তা করে এখন তোর কাম তামাম হয়ে যাবে, কারণ চোজি অনেক বেশি রেগে গেছে। জাকু বলে যে ওই মোটা পালা এখান থেকে। আর এটা শোনার পরে চোজি আরো বেশি রেগে যায়। চোজি বলে যে আমি মোটা না। এটা বলার পরে টিমমেট নিজেদের স্পেশাল ফরমেশনকে তৈরি করে। তখন চোজি এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে বেলুনের মতো ফুলে যায়। আর তারপরে চোজি একটা ক্যানন বলের মতো হয়ে যায়। তারপরে চোজি বুলডোজারের মতো জাকুর দিকে যেতে শুরু করে। আর জাকু নিজের আল্ট্রাসনিক ওয়েপের মাধ্যমে চোজিকে থামানোর চেষ্টা করে, কিন্তু চোজি হঠাৎ করে উপরে উঠে জাকুর উপরে পড়তে শুরু করে। কিন্তু তখনই ওই সাউন্ড নিনজা জাকুকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে থেমে যায়। আর দেখতে পায় যে সে অলরেডি শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকে গেছে। আসলে এটা শিকামারুর ক্ল্যানের একটা স্পেশাল এবিলিটি। এটা একটা ক্যাকে গ্যানকাই, যেটার মাধ্যমে শিকামারু যে কারো শ্যাডোকে ধরে তাকে প্যারালাইজ করতে পারে। আর যে শিকামারুর পজিশনিং জুৎসুর মধ্যে আটকা পড়ে যাবে সে নড়াচড়া করতে পারবে না। আর আমরা দেখতে পাই যে এই নিনজা খুব আজব হয়ে দাঁড়িয়েছিল। আর চোজির অ্যাটাককে ডজ করার চেষ্টা করতে করতে জাকুর অবস্থাও খারাপ হয়ে যায়। আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে মেটার শরীরের ভিতরে ঢুকে যায়। আর বলে যে যদি তারা দুইজনে এই মুহূর্তে না থেমে যায় তাহলে সে এই মেয়েটাকে এখনই মেরে ফেলবে। আর এটা শোনার পরে জাকু এবং ডোসু হাসতে শুরু করে দেয়। আর সরাসরি ইনো মানে ওই মেয়েটার উপরে আক্রমণ করে দেয়, যে কারণে কিন এবং ইনো দুজনের বডি ইনজার হয়ে যায়। কিন নামের মেয়েটা জিজ্ঞাসা করে যে তোরা কেমন টিমমেট, তোরা টিমমেটের উপরে আক্রমণ করে দিছস। তখন ডোসু বলে যে এতে কিছুই যায় আসে না, আমাদের টার্গেট হলো শুধু সাসকে। আর যখন শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু উইক হয়ে যায় তখন সে বুঝতে পেরে যায় যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু শুধু 5 মিনিট টিকে থাকে। ঠিক ওই মুহূর্তে নেজি এবং টেন্টেনো লিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর যখন নেজি লিকে আহত দেখতে পায় তখন নেজি রেগে যায়, সাথে সাথেই নিজের বিয়াকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। বিয়াকুগান একটা স্পেশাল কেকে গ্যানকাই, যেটা দেখার পরে জাকু এবং ডোসু অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও তারা নেজিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। নেজি তখন একটা চাকরা দেখতে পেয়ে বলে যে আমার এখন আর তোদের সাথে লড়াই করার দরকার নেই। এদিকে সাসকের বডিকে ডার্ক চাকরা একেবারে ঘিরে ফেলেছে। সাসকে নিজের স্বপ্নের ভিতরে দেখতে পায় ছোট সাসকে বলছে যে আমার কাছে পাওয়ার ছিল না, এই কারণে আমার বাবা মাকে মরতে হয়েছে, আমি এদেরকে বাঁচাতে পারিনি। যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে আমি এদেরকে বাঁচাতে পারতাম। আর তখনই সাসকের জ্ঞান ফিরে আসে, কিন্তু সাসকের বডি এখনো ওই ডার্ক চাকরায় একেবারে কাভার করা ছিল। আর তার সাথে সাথে সাসকে অনেক আজব আচরণ করছিল, যেটা দেখার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাসকের শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে যায় আর কার্স মার্ক সাসকের পুরো বডির মধ্যে ছড়িয়েছিল। সাসকে সাকুরাকে বলে যে এখন আমি নিজের সম্পূর্ণ শক্তিকে অনুভব করতে পারছি। আর এই শক্তি সাসকেকে ওরুচিমারু দিয়েছে। সাসকে বলে যে এখন সে বুঝতে পেরেছে সে হলো একটা অ্যাভেঞ্জার, আর এখন সাসকেকে আরো বেশি শক্তিশালী হতে হবে। যদি এটার জন্য সাসকেকে শয়তানের সাথেও হাত মিলাতে হয় তাহলে সাসকে মিলাবে। ডোসু সাসকের কার্স মার্ক দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে প্রথমে সাকুরাকে জিজ্ঞাসা করে যে সাকুরার উপরে কে প্রথমে আঘাত করেছিল। তখন জাকু বলে যে হ্যাঁ আমি করেছি, তুই আমার এখন কি ছিড়বি। শিকামারু তখন ইনোকে নিজের বডিতে ফিরে আসতে বলে আর চোজিকেও সাথে সাথে লুকিয়ে যেতে বলে। সাসকে অনেক বেশি রেগেছিল, যে কারণে সাসকের কার্স মার্ক আরো বাড়তে শুরু করে দেয়। ডোসু এটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু জাকু নিজের সুপারসোনিক স্লাইসিং অ্যাটাক দিয়ে সাসকের উপরে অ্যাটাক করে। আর যখনই এই অ্যাটাক শেষ হয় তখন জাকু চিন্তা করে যে সাসকে তো এতক্ষণে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু সাসকে তো নিজের জায়গা থেকে গায়েব ছিল। আর হঠাৎ করে সাসকে একেবারে জাকুর পিছনে চলে আসে আর বাম হাতে একটা ঘুষি দিয়ে জাকুকে দূরে পাঠিয়ে দেয়। তারপরে সাসকে ফায়ারবল জুৎসু দিয়ে জাকুর উপরে আক্রমণ করে। জাকু তখন নিজের আল্ট্রা ওয়েভ অ্যাটাকের মাধ্যমে সাসকের অ্যাটাককে থামানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার শেষ হওয়ার সাথে সাথেই সেগুলো থেকে শুরিকেন বেরিয়ে আসে, যেগুলোকে জাকু ডজ করতে পারে না। আর তখনই সাসকে পিছন দিয়ে গিয়ে জাকুকে ধরে ফেলে আর জাকুর পিঠের মধ্যে নিজের পা রাখে। আর তারপরে সাসকে জাকুর 2 হাত ধরে টান দিতে শুরু করে। আর এইভাবে সাসকে জাকুর পিঠকে একেবারে ভেঙে ফেলে। আর এটা দেখার পরে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় যে সাসকে কি এখন কোনো একটা শয়তান হয়ে গেল নাকি। আর তখন সাসকে বলে যে এখন শুধু একজন বাকি আছে, এখন হলো তোমার পালা। সাকুরা নিজের মনে মনে চিন্তা করছিল যে সাসকেকে সাসকের মতো একদমই মনে হচ্ছে না। সাকুরা তখন দৌড়ে গিয়ে সাসকেকে পিছন থেকে জড়িয়ে ধরে আর সাসকেকে থামতে বলে। ঠিক এই মুহূর্তে সাসকের কার্স মার্ক আবারও নর্মাল হতে শুরু করে দেয়। ডোসু তখন নিজের স্ক্রোল সাসকেকে দিতে শুরু করে আর বলে যে সাসকে তুমি এখন যে অবস্থায় আছো আমি তোমাকে হারাতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যদি আমি আবারও সুযোগ পাই তোমার সাথে লড়াই করার জন্য তখন আমি পালিয়ে যাব না, কিন্তু এই মুহূর্তে আমার কিছু কনফার্ম করতে হবে। তখন সাকুরা ডোসুকে জিজ্ঞাসা করে যে এই ওরুচিমারুটা কে আর সে সাসকে থেকে কি চায়। এতে ডোসু বলে যে আমি জানি না, আমাকে শুধু অর্ডার দেওয়া হয়েছে। ডোসু চিন্তা করে যে ওরুচিমারু তাকে বলেছিল সাসকেকে প্রাণে মেরে ফেলতে, কিন্তু এই ওরুচিমারু
ওরোচিমারু আগেই সাসকের সাথে দেখা করে ফেলেছে এবং তার সাথে সাথে সাসকেকে কার্স মার্কও দিয়ে দিয়েছে। আর তারপরে সাউন্ড ভিলেজের টিম সেখান থেকে চলে যায়। নেজিও তখন সাসকেকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক ছিল। তখন নারুতোরও জ্ঞান ফিরে আসে। নারুতো এখনো সম্পূর্ণ ঠিক ছিল না, কিন্তু তারপরেও নারুতো সাকুরাকে বিয়ে করার স্বপ্ন দেখতাছিল। এদিকে সাসকে এই শক্তিকে ব্যবহার করার পরে অনেক বেশি চিন্তিত। তারপরে আমরা দেখতে পাই যে চোজি এবং শিকামারু মিলে নারুতোর জ্ঞান ফিরিয়ে আনে। আরে বেটা, স্বপ্ন দেখা বন্ধ কর। সাকুরা সাসকের পাশে বসেছিল আর ইনো লিকে নিয়ে আসে। নারুতোর জ্ঞান ফিরে আসার পরে দেখতে পাই যে সাকুরার চুলগুলো ছোট ছোট। এই জন্য নারুতো তাড়াতাড়ি সাকুরার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সাকুরার চুলগুলোর কি হয়েছে। তখন সাকুরা বলে যে আমি একটা নতুন স্টাইল করার জন্য এরকম করেছি। সাকুরা বলে যে শিকামারু এবং বাকিরা ওদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। আর টেনটেন সেখানে এসে রকলির উপরে রাগ দেখাতে শুরু করে যে রকলি কি চিন্তা করে একাই সাউন্ড নিনজাদের সাথে লড়াই করার চেষ্টা করেছিল। রকলি তখন বলে যে কারণ আমার সাকুরা বিপদে ছিল। তখন সাকুরা রকলিকে নিজের মন থেকে ধন্যবাদ বলে। প্রথমে সাকুরার রকলিকে ভালো লাগতো না, কিন্তু এখন সাকুরা রকলিকে ভালো লাগতে শুরু করেছে। এটা শোনার পরে রকলি কান্না করতে শুরু করে। না না সাকুরা, আমি এত বেশি স্ট্রংও না, পরের বার আমি আরো বেশি শক্তিশালী হয়ে দেখাবো। সাসকে অবাক হয়ে যায় যে রকলির এই অবস্থা করে দিয়েছে ওই সাউন্ড নিনজারা। ওই সাউন্ড নিনজারা কি আসলেই এত বেশি স্ট্রং ছিল? এদিকে আমরা দেখতে পাই নেজি চিন্তা করছিল যে সাসকে খুব পাওয়ারফুল অপোনেন্ট হবে। তারপরে আমাদের আকামারুকে দেখানো হয়। আকামারু অনেক ভয় পাচ্ছিল। কিবা বলে যে সে ওই সিনগুলোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে রয়েছে। কিবা তখন একটা ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা জানতে পারি তারা দুইটা স্ক্রোলকে পেয়ে গেছে। এই কারণে এখন তারা তাড়াতাড়ি করে টাওয়ারের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই কিবা একটা গন্ধ পায় আর কিবা হিনাটাকে বলে এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে নিজের বিয়াকুগানের মাধ্যমে দেখার জন্য। হিনাটা তখন নিজের বিয়াকুগানের পাওয়ারকে ব্যবহার করে, যেখানে হিনাটা গারাকে দেখতে পায়। ওই গারা যাকে আমরা আগে দেখেছিলাম। হিনাটা বলে যে সেখানে একটা লড়াই চলতেছে আর তারপরেই তারা লুকিয়ে তাদের লড়াইকে দেখতে শুরু করে। কিন্তু আকামারু তখনই অনেক বেশি ভয় পেতে শুরু করেছিল। আর কিবা এর আগে কখনোই আকামারুকে এত বেশি ভয় পেতে দেখেনি। আমরা দেখতে পাই যে গারা, কনকোরা এবং মেটা একদিকে দাঁড়িয়েছিল আর তাদের সামনেই ছিল অন্য ভিলেজের নিনজারা। এদের মধ্যে থেকে একটা নিনজা বলে যে স্যান ভিলেজের নিনজারা একেবারে গাদা, এই বাচ্চাগুলো সামনে থেকে আমাদের সাথে লড়াই করতে চলে এসেছে। তখনই আকামারু কিছু বলে আর কিবা সেগুলোকে ট্রান্সলেট করে। আকামারুর হিসাবে এই যে সামনে নিনজাগুলো আছে তারা এখন অনেক বড় বিপদে আছে। গারা লড়াই করার জন্য রেডি ছিল, কিন্তু কনকুরো বলে যে প্রথমে জেনে নেই সামনের যে টিমটা আছে তাদের কাছে কোন স্ক্রোল রয়েছে, নয়তো তাদের লড়াই একেবারে বেকার হয়ে যাবে। কিন্তু গারা বলে যে এতে কিছুই যায় আসে না, কারণ গারা এখন ওই নিনজাদেরকে প্রাণে মেরে ফেলতে চায়। যেটা শুনে চেহারায় দাগ থাকা নিনজাটা রেগে গিয়ে নিজের পিঠ থেকে একটা ছাতা বের করে আর নিজের নিনজুৎসুর ব্যবহার করে ওই ছাতাগুলো থেকে সুই বের করে, যেগুলো দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু গারার চারপাশ থেকে স্যান্ড গারাকে রক্ষা করে ফেলে। স্কারফেস নিনজা চারদিক থেকে গারার উপরে আক্রমণ করেছিল, কিন্তু গারাকে একটুর জন্য স্পর্শও করতে পারেনি। এটা দেখার পরে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর কিবা বলে যে গারার স্যান থেকে রক্তের গন্ধ আসে। আর আমরা কনকুরো থেকে জানতে পারি যে গারার পিঠে যে কলসি রয়েছে ওই কলসির স্যানগুলো গারাকে নিজে থেকেই রক্ষা করে। তাছাড়া গারা নিজের নিনজুৎসুর ব্যবহার করে ইচ্ছা মতো স্যানকে কন্ট্রোল করতে পারে। এরপরে স্কারফিস নিনজা দৌড়ে গারার দিকে যেতে শুরু করে, কিন্তু কিছু করার আগেই গারা নিজের জুৎসুর ব্যবহার করে আর ওই নিনজার পুরো বডি স্যান দিয়ে ডেকে ফেলে। গারার এই জুৎসুর নাম হলো স্যান্ড কফিন জুৎসু। আর তারপরে গারা নিজের স্যান্ড কফিনকে ক্রাশ করে দেয়, এতে ভিতরে থাকা নিনজাটাও ক্রাশ হয়ে যায়, মানে তাকে প্রাণে মেরে ফেলে। এরপরে গারা বাকি দুইজনকেও স্যান্ড কফিনের ভিতরে আটকে ফেলে। আর এটা দেখার পরে কিবা, হিনাটা এবং শিনো সেখান থেকে পালিয়ে যায়। কনকরো দেখতে পায় যে অপোনেন্ট টিমের কাছে ওই স্ক্রোল ছিল যেটা ওদের দরকার, তার মানে ওরা এখন নিজেদের এক্সাম কমপ্লিট করতে পারবে। কিন্তু গারা বলে যে গারা এখনো আরো অনেককে মারতে চায়, কারণ হলো গারার খুন করার পিপাসা এখনো শান্ত হয়নি। তারপরে টামারি এবং কনকরোর বোঝানোর কারণে গারা শান্ত হয়ে যায়। আসলে গারার শক্তির কারণেই আকামারু এত বেশি ভয় পেয়েছিল। তারপরে আমরা দেখতে পাই যে গারার টিম ওই টাওয়ারে পৌঁছে যায়। এদিকে আঙ্কো আনবু ব্ল্যাক অপসের সাথে কিছু আলোচনা করছিল। তারপরে সেখানে একটা নিনজা এসে তাদেরকে একটা রেকর্ডিং দেখায় যে গারার টিম শুধু 90 মিনিটের মধ্যেই ওই টাওয়ারের মধ্যে পৌঁছে গেছে, যেটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। মানে গারার টিম এটা প্রথম করেছে। আর এই পুরো টেস্টের মধ্যে গারার টিম একটা আচরও খায়নি। এটা দেখার পরে আঙ্কল সেন্সের সাথে সাথে সবাই অবাক হয়ে যায়। এদিকে নারুতো, সাকুরা এবং সাসকে মাছ গ্রিল করছিল। আর সাসকে বলে যে আমাদের এই জঙ্গলের মধ্যে অলরেডি 4 দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত হেভান স্ক্রোলকে খুঁজে পাইনি। কিন্তু নারুতো চিন্তা করছিল যে মাছ কখন রান্না হবে আর নারুতো ওই মাছ কখন খাবে। নারুতোর এগুলোতে এখন কিছুই যায় আসে না। আগে পেট পূজা, পরে কামদুজা। তারপরের সিনে আমাদের লিভ ভিলেজের অন্য একটা টিমকে দেখানো হয় যারা একটা জায়গার মধ্যে এসে থেমে গেছে। তারা আলোচনা করছিল এখন আর কোনো টিমের কাছে হেভেন স্ক্রোল বাকি আছে কিনা। হয়তো এখন পর্যন্ত বাকি সকল নিনজারা ওই টাওয়ারের মধ্যে পৌঁছে গেছে। তারপরে তাদের মধ্যে থেকে একটা নিনজা খাবার খুঁজে বের করার জন্য বেরিয়ে যায় আর বাকি 2 নিনজা সেখানেই বসেছিল। এদিকে সাসকে সাকুরাকে বলে তাদের যত
তাড়াতাড়ি সম্ভব ওই স্ক্রোলকে খুঁজে বের করতে হবে, নয়তো তারা হেরে যাবে। আর এখন তো টেস্ট শেষ হতে মাত্র 24 ঘন্টা বাকি আছে। তখন নারুতো চিটিং করার চিন্তা করে আর এটা বাকিদেরকেও বলে। নারুতো বলে যে চলো আমরা আরেকটা স্ক্রোল নিজেদের থেকে বানিয়ে ফেলি, কিন্তু সাকুরা সাথে সাথে নিষেধ করে দেয়। তখন নারুতো সাকুরাকে এই স্ক্রোলকে খুলে ফেলার কথা বলে, কিন্তু সাকুরা আবারও নারুতোকে নিষেধ করে, কারণ এই টেস্টের নিয়মের মধ্যে বলা হয়েছে এই স্ক্রোলকে কখনোই খোলা যাবে না। কিন্তু নারুতো সাকুরার কথা না শুনে ওই স্ক্রোলকে খুলতে শুরু করে। এদিকে আমাদের ওই দুই নিনজাকে দেখানো হয়, তারাও নারুতোর মতোই ওই স্ক্রোলকে খোলার চেষ্টা করছিল। আর যখনই সে ওই স্ক্রোলটাকে খুলে ফেলে তখনই সে অনেক জোরে চিল্লান দেয়। তাদের অন্য টিমমেটও সেখানে চলে আসে আর দেখতে পায় যে ওর দুই টিমমেটই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর ওদের স্ক্রোল খোলা ছিল। এদিকে নারুতো এই স্ক্রোলকে খুলবেই, কিন্তু তখনই কাবুটো সেখানে চলে আসে। তখন সাসকেও সেখানে চলে আসে। সাসকের মনে হয় যে কাবুটো ওদের স্ক্রোল নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু কাবুটো তো নারুতোর উপরেই রেগে যায় কেন নারুতো স্ক্রোলকে খোলার চেষ্টা করছিল। কাবুটো বলে যে এই স্ক্রোলের ভিতরে একটা জ্ঞানজুৎসু লেখা আছে, যেটাকে দেখার সাথে সাথেই নিনজারা অজ্ঞান হয়ে যাবে আর একেবারে পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের জ্ঞান ফিরে আসবে। কাবুটো টিম অলরেডি দুইটা স্ক্রোল পেয়ে গেছে আর এখন কাবুটো নিজের টিমমেটের অপেক্ষা করছে। কাবুটো যেতে শুরু করে, কিন্তু তখনই সাসকে কাবুটোকে থামিয়ে দেয়। সাসকে কাবুটোকে চ্যালেঞ্জ করে হেভেন স্ক্রোলের জন্য, কিন্তু সাকুরা এবং নারুতো ওকে নিষেধ করে। আর কাবুটো বলে যে কাবুটো লড়াই তো করবে না, কিন্তু স্ক্রোলকে খুঁজে বের করার জন্য ওদেরকে সাহায্য করতে পারবে। তারপরে ওরা চারজন মিলে অন্য একটা টিমকে খুঁজতে শুরু করে যাদের কাছে আরেকটা স্ক্রোল রয়েছে। আর ওরা ধীরে ধীরে টাওয়ারের দিকেই যাচ্ছিল, কারণ কাবুটোর হিসেবে বাকি সকল টিমেরা টাওয়ারের আশেপাশেই থাকবে, এতে তারা সুযোগ পাবে যে কোনো একটা টিমের সাথে লড়াই করে তাদের স্ক্রোলকে ছিনিয়ে আনার। কিন্তু তারা একা না যে এটা চিন্তা করছে, অন্য টিমেরাও হয়তো এটাই চিন্তা করছে আর তারা লুকিয়ে রয়েছে। কাবুটো বলে যে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে কালেক্টার্সরা। তারা এমন নিনজা যারা স্ক্রোলকে কালেক্ট করে নিজেদের গ্রামের নিনজাদেরকে জিতানোর জন্য। তাদের কাছে অনেক লক্ষ্য থাকতে পারে যেটার সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জানি না, আর কাবুটোর হিসেবে তাদের জন্য এটাই হলো সবচেয়ে বড় বিপদ। কাবুটো টিম 7 কে নিয়ে টাওয়ারের আশেপাশে চলে আসে। তখনই তারা সবাই নিজেদের পিছনে কিছু ফিল করতে পারে। নারুতোর সাথে সাথে একটা কুনাই বের করে আর সেটাকে সেদিকে ছুঁড়ে মারে আর দেখতে পায় যে তাদের পিছনে অনেক বড় একটা চেলা ছিল। তারপর ওরা ধীরে ধীরে টাওয়ারের দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় অনেকগুলো ফাঁদ পাতা ছিল। তখন নারুতো গাদা ভুল করে একটা ফাঁদের মধ্যে পা রেখে দেয়, যে কারণে অনেকগুলো কুনাই নারুতোর দিকে আসতে শুরু করে, কিন্তু কাবুটো নারুতোকে বাঁচিয়ে ফেলে। এতে কাবুটোর উপরেই কুনাই লেগে যায় আর কাবুটো আহত হয়ে যায়। কিন্তু পরে আমরা দেখতে পাই এটা কাবুটোর সাবস্টিটিউশন জুৎসু ছিল, আর আসল যে কাবুটো সে এখনো ঠিকঠাক আছে। আর আমরা দেখতে পাই যে সাকুরা অলরেডি ক্লান্ত হয়ে গেছে। সাকুরা বলে যে আমরা কখন থেকে হাঁটছি, কিন্তু টাওয়ার এখনো দূরে রয়েছে। তখন কাবুটো বলে যে হয়তো কোনো টিম তাদেরকে বোকা বানাচ্ছে। আর কাবুটো তখন বুঝতে পারে যে তারা সেখানেই পৌঁছে গেছে যেখানে ওই জায়ান্ট সেন্টিপিডটা ছিল। এই জন্য কাবুটো বলে যে হয়তো কেউ আমাদের উপরে জ্ঞানজুৎসু অথবা ইলিউশন জুৎসুর ব্যবহার করেছে। তখনই গাছের উপরে তার একটা ট্রান্সপারেন্ট নিনজাকে দেখতে পায় আর ধীরে ধীরে সেখানে আরো অনেকগুলো নিনজা বেরিয়ে আসে। আর সবগুলো নিনজা মিলে কাবুটো এবং টিম 7 কে ঘিরে ফেলে। সবগুলো নিনজা মিলে তাদের সামনে এগিয়ে যেতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে দূর থেকে কিছু নিনজা এদেরকে লুকিয়ে দেখছিল। এটা ওই নিনজাটাই ছিল যে নারুতোর রূপ নিয়ে সাসকের সাথে লড়াই করেছিল। আর এই সবগুলো ব্ল্যাক নিনজা তার ক্লোন ছিল। কাবুটো সাসকের বলে হয়তো তারা আমাদেরকে ক্লান্ত করতে চায়, আর যখন আমরা ক্লান্ত হয়ে যাব তখন তারা আমাদের উপরে আক্রমণ করবে আর স্ক্রোলকে ছিনিয়ে নিবে। আর তার মনে হয় যে তাদের উপরে চারদিক থেকে হামলা করা হবে। তখনই এক এক করে ব্ল্যাক নিনজাগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। নারুতো সেগুলো থেকে একটা নিনজাকে ঘুষি মেরে, কিন্তু ওই ঘুষি ওই নিনজার আরপার হয়ে চলে যায়। যেমন ওই নিনজাটা মাটি এবং পানি দিয়ে তৈরি ছিল, আসলে এটা কোনো ক্লোন না, এক ধরনের ইলিউশন ছিল। আর এই ইলিউশনকে গাছের পিছনে লুকিয়ে থাকা 3 জন নিনজা কন্ট্রোল করছে। আর কাবুটো এটা বুঝতে পারার পরে টিম 7 কে এই সম্পর্কে বলে দেয়। টিম 7 অনেক ক্লান্ত ছিল, কিন্তু তারপরেও নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করতে শুরু করে। কাবুটো আর সাসকে তখন নারুতোকে এটা করতে নিষেধ করে, কারণ শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করলে অনেক বেশি চাকরার ব্যবহার হয়ে যায়। আর যদি নারুতো এখনই ক্লান্ত হয়ে যায় তাহলে তাদের আরো বড় সমস্যার তৈরি হয়ে যাবে। কিন্তু তারপরেও নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিনজাদের সাথে লড়াই করতে শুরু করে। নারুতোর চাকরা কম ছিল, কিন্তু তারপরেও নারুতো থামে না। আর নারুতোকে এমন করতে দেখে বাকিদের মধ্যেও জোশ চলে আসে। এখন ওই নিনজাদের সাথে লড়াই করতে করতে সকাল হয়ে যায় আর তারা চারজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তারা লড়াই করার কন্ডিশনে ছিল না। আর ওই নিনজারা তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে আরো অনেকগুলো ক্লোন বেরিয়ে আসে। আর নারুতো একটা স্মাইল করে, কারণ হলো ওরা চারজন যে শত্রুদের সাথে লড়াই করছে এদের মধ্যে থেকে একজন হলো নারুতো আর বাকি 3টা হলো নারুতোর শ্যাডো ক্লোন। আর আসল সাসকে, সাকুরা এবং কাবুটো আসলে জঙ্গলের পিছনে লুকিয়ে ছিল। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওই নিনজারা এদের চারজনের উপরে আক্রমণ করছিল। আর তখনই নারুতো নিজের 3টা ক্লোনকে সাসকে, সাকুরা এবং কাবুটোর রূপে পরিবর্তন করে ফেলে। আর আসল সাসকে, সাকুরা এবং কাবুটো তো লুকিয়ে লুকিয়ে বিশ্রাম করছিল। তখন সাসকে বলে যে নারুতো তুমি এখন বিশ্রাম করতে
পারো, কারণ হলো তুমি অনেক বেশি চাকরার ব্যবহার করে ফেলেছো। তুমি একাই সারা রাত এদের সাথে লড়াই করেছো, কিন্তু এখন তুমি চিন্তা করো না, আমরা এদেরকে দেখে নিব। কিন্তু নারুতো বলে যে আমার এখনো তোদেরকে দরকার নাই, তোরা বিশ্রাম কর। এটা বলার পরেই নারুতো আক্রমণ করে এদের তিনজনকে ফেলে দেয়, আর এরা তিনজন দূরে গিয়ে পড়ে। আর নারুতো একাই এদের তিনজনের কাম তামাম করে ওদের স্ক্রোলকে বের করে নিয়ে আসে। সাসকে চিন্তা করে এটা কি ওই নারুতো? নারুতো এত ভালো লড়াই করতে কবে শিখে গেল? আর তখনই ওই নিনজাগুলো আবার উঠে যায় আর নিজেদের ক্লোন জুৎসুর ব্যবহার করে। এতে সেখানে অনেকগুলো ক্লোন চলে আসে, কিন্তু নারুতো ভয় পায় না। যদিও নারুতোর কাছে এখন চাকরা ছিল না, তারপরেও নারুতো একাই এদের সাথে লড়াই করতে শুরু করে। আর নারুতোকে লড়াই করতে দেখে কাবুটো নারুতোকে সাহায্য করতে চলে আসে। সাসকেও তখন লড়াই করতে যেতে চায়, কিন্তু সাসকের কার্স মার্কের মধ্যে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। তখন সাসকে অনেক কষ্ট করে নিজের শারিঙ্গানের ব্যবহার করে আর আসল তিনটা নিনজাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু সাসকের কিছু বলার আগে নারুতো একাই ওই তিন নিনজাকে একটা কিক করে দূরে ফেলে দেয়, আর এতেই তাদের বাকি সকল ক্লোনগুলো গায়েব হয়ে যায়। আর তারপর এরা চারজন টাওয়ারের কাছে পৌঁছে যায়, আর কাবুটোর টিমমেটরাও সেখানে কাবুটোর জন্যই অপেক্ষা করছিল। কাবুটোর টিম অন্য একটা দরজা দিয়ে ঢুকবে আর নারুতোর টিম এখানে থাকা দরজাটা দিয়ে ঢুকবে। তবে যাওয়ার আগে নারুতো কাবুটোকে ধন্যবাদ বলে ওদেরকে সাহায্য করার জন্য, আর কাবুটো ওদের তিনজনকে বেস্ট অফ লাক বলে, আর তারা যার যার মতো নিজেদের গেট দিয়ে টাওয়ারের ভিতরে ঢুকে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে কাবুটো রুমের মধ্যে এখানে আগে থেকেই কেউ ছিল, যেটা হলো অরোচিমারু। আর আমরা জানতে পারি যে কাবুটো হলো অরুচিমারুর একটা গুপ্তচর, আর কাবুটো যে তথ্যগুলোকে সংগ্রহ করেছে সেগুলোকে অরুচিমারুকে দিয়ে দেয়। অরুচিমারু বলে যে তুমি তো অনেক ভালো কাজ করেছো, কিন্তু আমাকে এটা বলো যে সাসকের অবস্থা কেমন? লর্ড অরুচিমারু, যখন আমি সাসকের গলার মধ্যে ওই চিহ্নকে দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরে গেছি এটা আপনারই কাজ। তাহলে কি সে আপনার জন্য রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে মানে অরুচিমারু কি সাসকেকে পছন্দ করে নাকি বিয়ে করতে চায়? অরুচিমারু বলে যে না না, এখনো না, আমি শুধু সাসকেকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। আরে ভাই, এখানে কি আলোচনা চলতেছে? এই বুড়া বেটায় সাসকের দিয়ে কি করব? যাই হোক, তারপরেই অরুচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে টিম 7 একটা হলের মধ্যে চলে আসে, কিন্তু দেখতে পাই যে হল তো একেবারে খালি ছিল। তবে এদের সামনে একটা বোর্ড ছিল যেখানে কিছু লেখা ছিল, যদি তোমাদের মধ্যে হেভেন না থাকে তাহলে নিজেদের বুদ্ধির ব্যবহার করো, আর যদি আর্থ না থাকে তাহলে নিজেদেরকে রেডি করো, আর যখন হেভেন এবং আর্থ একসাথে হবে তখনই আসল রাস্তা খুলবে। কিন্তু নারুতোর তো এই সবকিছু মাথার উপর দিয়ে যায়। তখন সাকুরা বলে যে আমার মনে হয় যে এখন আমাদের এই দুই স্ক্রোলকে খুলে দেখতে হবে। তখনই ওরা দুজনে ওই স্ক্রোলকে খুলতে শুরু করে, কিন্তু ওরা এখন অনেক বেশি ভয় পাচ্ছিল যে স্ক্রোল খোলার পরে কি হবে। তো আর স্ক্রোলকে খোলার পরে দেখতে পাই যে সেখানে সামানিং জুৎসু লেখা ছিল। তখন নারুতো এবং সাকুরা দুজনেই স্ক্রোলকে দূরে ফেলে দেয়। ওই স্ক্রোল থেকে দুয়া বের হচ্ছিল, তখনই সেখানে ইরুকা সেন্সে চলে আসে। ইরুকা বলে যে সে লাকি যে তাকে নারুতোর টিমের মেসেঞ্জার বানানো হয়েছে। টিম 7 তোমরা টাওয়ার পর্যন্ত পৌঁছে গেছো আর তোমরা এই পরীক্ষাতে পাশ করেছো, আর এই কারণে নারুতো আমি তোমাকে একটা রামেনের পার্টি দিব। এটা শুনে নারুতো খুশি হয়ে ইরুকা সেন্সেকে জড়িয়ে ধরে। সাসকে জিজ্ঞাসা করে যদি তারা পরীক্ষার মাঝখানে এই স্ক্রোলকে খুলে ফেলতো তাহলে কি হতো। তখন ইরুকা বলে যে যদি ইরুকা পরীক্ষার মাঝখানেই সামান হয়ে যেত তাহলে সে পুরো টিমকেই নকআউট করে দিত। যেন কোনো টিম এই স্ক্রোলকে না খোলে, এই জন্য এই নিয়মটাকে বানানো হয়েছে। কারণ অনেক সময় নিনজাদেরকে সিক্রেট মিশন দেওয়া হয় ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর তখন ওই নিনজাকে শুধু নিজের মিশনেই ফোকাস করতে হয়, যে কারণে তাদের পারমিশন দেওয়া হয় না স্ক্রোলকে খুলে সেটার ভিতরের ইনফরমেশনকে পড়ার। এরপরে ইরুকা সেন্সে এদের তিনজনকে পরের এক্সামের জন্য রেডি হতে বলে। এদিকে আঙ্কো থার্ড হোকাগেকে নিজের কার্স মার্ক দেখায়, যেটা অরুচিমারু তাকে দিয়েছে। আর আমরা জানতে পারি যে অরুচিমারু 3টা লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, কিন্তু তাদের তথ্য অনুযায়ী অরুচিমারু মারা গেছে। তাহলে অরুচিমারু আবারও ভিলেজের মধ্যে ফিরে আসলো কিভাবে? এরপর একটা নিনজা রেডিওর মাধ্যমে থার্ড হোকাগেকে বলে যে টোটালি 21 জন নিনজা সেকেন্ড টেস্টকে পাস করে ফেলেছে, আর এখন তাদেরকে প্রিলিমিনারি টেস্ট করতে হবে। লর্ড হোকাগে বলে যে তাদেরকে এই টেস্টকে কন্টিনিউ করতেই হবে, আর তার সাথে সাথে অরুচিমারুর উপরেও নজর রাখতে হবে। এরপরে সেখানে থাকা সবাই একটা হলের মধ্যে চলে আসে, যেখানে একটা হ্যান্ডসাইনের বড় স্ট্যাচু বানানো ছিল, আর এখানে লর্ড হোকাগের সাথে কাকাশি এবং মাইট গায়ও ছিল। আর সব গেনিনরা একে অপরকে দেখে খুশি ছিল, কারণ তারা সবাই পাস হয়ে গেছে। আর এই পাস হওয়া টিমের মধ্যে নারুতোর টিম, হিনাটার টিম, শিকামারুর টিম এবং নেজির টিম ছিল, এবং ওই সাউন্ড ভিলেজের নিনজারাও ছিল যারা পাস হয়ে গেছে, যাদেরকে অরুচিমারু সাসকের সাথে লড়াই করার জন্য পাঠিয়েছিল। গাইসেন্সে কাকাশিকে বলে কাকাশি তুমি কি রেডি? তোমার টিম তো পাস হয়ে গেছে, কিন্তু এখন তৃতীয় পরীক্ষায় এবিলিটি নিয়ে হবে। আমার মনে হয় যে তোমার টিম এই ধাপে টিকতে পারবে না। তখন কাকাশি মাইট গায়ের দিকে তাকিয়ে বলে হ্যাঁ তুমি কি কিছু বলেছো? তুমি কি আমার সাথে কথা বলছো? কাকাশি মাইট গাইকে এমন ভাবে ইগনোর করে যে মাইট গাই একেবারে অবাক হয়ে যায়, আর কাকাশির এইরকম করাতে মাইট গাই অনেক বেশি রেগে যায়, আর মনে মনে বলে যে আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তুমি শুধু অপেক্ষা করো কাকাশি। এরপরে লর্ড হোকাগে পরের টেস্টের নিয়ম বলতে শুরু করে। এই পরীক্ষা একটা শিনোবির এবিলিটি
এবং অ্যালায়েন্স নেশনদের মধ্যে ফ্রেন্ডশিপ বাড়ানোর জন্য করা হয়। তাছাড়া এই এক্সামকে এই কারণে করানো হয় যেন অন্য ভিলেজের স্ট্রেংথ জানা যায় আর এখানে সবাই নিজেদের প্রতিভা দেখাতে পারে। আগের দিনে এক দেশ আরেক দেশের সাথে লড়াই করত নিজেদের শক্তি দেখানোর জন্য, যেটা একেবারে ফালতু ছিল। এই জন্য এই চুনিন এক্সামকে বানানো হয়েছে আর এখন এইভাবেই প্রতিটা নেশন নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। আর অবভিয়াসলি যে ভিলেজ সবচেয়ে শক্তিশালী হবে তারাই সবচেয়ে বেশি কাজ পাবে। আর এই টেস্টের মধ্যে শুধু জ্ঞানীনরাই পার্টিসিপেট করে, কারণ নতুনদেরকে দেখে একটা ভিলেজের ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় যে ভবিষ্যতে ওই দেশটা কেমন হতে পারে। তখনই সেখানে একটা নিনজা চলে আসে আর বলে যে এই এক্সাম শুরু হওয়ার আগে আমি কিছু বলতে চাই। আর এই নিনজার নাম হলো হায়াতে, যাকে দেখতে একটু আজব ছিল। সে বলে যে তোমাদের মেইন এক্সামের আগে একটা প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। এটা শোনার সাথে সাথেই তারা সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা এই প্রিলিমিনারি টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হায়াতে বলে যে আমরা জানতাম না তোমাদের মধ্যে থেকে এতজন এই ধাপকে পার করে ফেলবে। এই টেস্টকে এখন এই জন্যই করা হবে যেন তোমাদের মধ্যে থেকে আরো কয়েকজনকে ছাঁটাই করা যায়। আর তখন ওরা জানতে পারে যে ওদেরকে 1 ভার্সেস 1 এর লড়াই করতে হবে। আর যারা এখনই কুইট করতে চায় তারা নিজেদের হাত তুলতে পারে। আর তখনই সাসকের কার্স মার্কের মধ্যে আবারও ব্যথা শুরু হয়ে যায়। আর সাকুরা এটা দেখে সাসকেকে বলে যে সাসকের কুইট করে দেওয়া উচিত, কারণ সাসকের কার্স মার্কের মধ্যে এখন অনেক বেশি ব্যথা হচ্ছে। তবে নারুতো এই সম্পর্কে জানে না, এই জন্য সাসকে সাকুরাকে চুপ করিয়ে দেয়। তখন সাকুরা কান্না করতে শুরু করে। লর্ড হোকাগে আঙ্কোকে জিজ্ঞাসা করে এখন সাসকের কি করব। তখন আঙ্কো বলে যে সাসকের কার্স মার্ক ওর চাকরাকে খেয়ে ফেলছে আর এই কারণে সাসকের প্রাণও যেতে পারে। সাকুরা আবারও সাসকেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাসকে তো সাকুরার কথা শুনে না। তখন সাকুরা চিন্তা করে ওই হাত উঠিয়ে সবাইকে সাসকের কার্স মার্ক সম্পর্কে বলে দিবে। আর যখনই সাকুরা নিজের হাত তুলবে তখনই সবাই অবাক হয়ে যায়। কারণ হলো আমরা দেখতে পাই যে সাকুরার আগেই কাবুটো নিজের হাত তুলে দিয়েছে। কাবুটো বলে যে আমি হার মানছি। কাবুটো এটার কারণ বলে যে কাবুটো অনেক বেশি ভয় পেয়ে গেছে, তার সাথে সাথে ক্লান্ত। তখন ওর টিমমেট জিজ্ঞাসা করে আরে ভাই তুই কি করতাছস? কাবুটো বলে যে আমার কাজ এখানে শেষ হয়ে গেছে আর পরের কাজ তোমাদেরকেই সামলাতে হবে। তখন হোকাগে জিজ্ঞাসা করে এই ছেলেটা এর আগেও এমন করেছে, সে একেবারে শেষ সময়ে এসে সবসময় কুইট করে দেয় কেন? এর পিছনে তো যে কোনো একটা ঘাপলা আছে। তখন আঙ্কো কাবুটো সম্পর্কে বলতে শুরু করে। কাবুটো একেবারে ছোট থেকে একটা এভারেজ বাচ্চা ছিল। কাবুটো এখন পর্যন্ত একটা সি র্যাঙ্ক আর 14টা ডি র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছে। একাডেমিতে আসার আগে এই ছেলেটাকে একটা ডেড এনিমির পাশে পাওয়া গিয়েছিল। কাবুটো যাওয়ার সময় চিন্তা করে যে যদি অরুচিমারু এখানে থাকে তাহলে তার চিন্তা করার কোনো বিষয় নেই। আর তখনই আমরা দেখতে পাই যে সাউন্ড ভিলেজের যে লিডার ছিল সেটা আর কেউ না, সেটা অরুচিমারু নিজে, যে নিজের চেহারাকে পাল্টে রেখেছিল। এখন সাকুরা আবারও নিজের হাত তুলতে শুরু করে দেয়, কিন্তু সাসকে সাকুরার হাত থামিয়ে দেয়। সাকুরা আমি হলাম একটা অ্যাভেঞ্জার, এই এক্সাম শুধু আমার জন্য এক্সাম না, এতে কিছুই যায় আসে না আমি কি বেঁচে থাকবো নাকি মারা যাব। আমার শুধু স্ট্রং হতে হবে, এটা বুঝার চেষ্টা করো। আর এটা করতে হলে আমাকে স্ট্রং নিনজাদের সাথে লড়াই করতে হবে। আর এই সময় এখানে অনেক স্ট্রং নিনজারা রয়েছে। নারুটো তখন সাসকেকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো সাসকের রেস্ট নেওয়া উচিত, কিন্তু সাসকে নারুতোকে বলে কি ভয় পেয়ে গেছো, আমার তোর সাথে লড়াই করতে হবে। এরপরে হায়াতে প্রিলিমিনারি রাউন্ডকে শুরু করে দেয়। তো এখন শুধু 20 জন জ্ঞানীন বাকি আছে, এই জন্য 10টা ম্যাচ হবে আর তোমাদের মধ্যে থেকে 10 জন নিনজাই পরের ধাপে যেতে পারবে। আর এই ফাইটের মধ্যে কোনো নিয়ম থাকবে না, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের অপোনেন্ট হার না মানবে অথবা মারা না যাবে। তারপরে হায়াতে পিছনে থাকা ডিসপ্লেকে ওপেন করে আর বলে যে 2 জন নিনজার নামকে র্যান্ডমলি চুজ করা হবে আর তাদেরকেই লড়াই করতে হবে। ডিসপ্লে অন হয় আর সবার প্রথমে সাসকের নাম আসে। সাসকের লড়াই করতে হবে কাবুটোর একটা টিমমেটের সাথে যার নাম হলো ইয়োরয়। এরা দুজনের সামনাসামনি চলে আসে আর বাকিরা সবাই উপরে চলে যায়। আর কাকাশি যাওয়ার সময় সাসকেকে বলে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে ওই শারিঙ্গানকে ব্যবহার করতাম না, কারণ হলো যদি লড়াইয়ের মাঝখানে তোমার অবস্থা বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি নিজে থেকেই লড়াইকে থামিয়ে দিব। সাসকে এটা শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে বুঝতে পেরে যায় যে কাকাশি সাসকের কার্স মার্ক সম্পর্কে জানতে পেরে গেছে। তারপরে সাসকে এবং ইয়োরয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইয়োরয় প্রথমে সাসকের দিকে শুরিকেন ছুঁড়ে মারে, সাসকেও নিজের শুরিকেনকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই আবার সাসকের গলার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, যে কারণে সাসকে সাথে সাথে নিচে পড়ে যায়। তখন ইয়োরয় সাসকের সামনে চলে আসে, কিন্তু সাসকে তার অ্যাটাককে ডজ করে ইয়োরয়কে নিজের গ্রিপের মধ্যে আটকে ফেলে। তখন ইয়োরয় নিজের হাতকে চাকরা দিয়ে কাভার করে সাসকের বুকের মধ্যে রেখে দেয় আর সাসকে একটা ঘুষি মেরে সাসকের গ্রিপ থেকে ছুটে যায়। তখন সাসকে বুঝতে পারে যে ইয়োরয় আসলে সাসকের বডি থেকে চাকরাকে অ্যাবজর্ব করে নিয়েছে। তখন ইয়োরয় আবারও সাসকের মাথায় ধরে সাসকের চাকরাকে অ্যাবজর্ব করতে শুরু করে। তখন সাসকে কোনোভাবে তাকে একটা কিক করে তাকে দূরে ফেলে দেয় আর উপর থেকে নারুতো সাসকেকে চেতাতে শুরু করে তোর কি হয়েছে রে?
তোর নামের পিছনে শুধু উচিয়া, তুই একেবারেই শক্তিশালী না, তুই তো বাচ্চা গো থেকেও বাজেভাবে লড়াই করতাছস। আর নারুতোর এই কথাগুলো শুনে সাসকের কনফিডেন্স আরো বেশি বেড়ে যায়। তখন সাসকের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে। সাসকে তখন তার সকল অ্যাটাকগুলোকে ডজ করে আর হঠাৎ করে তার চেহারার মধ্যে একটা লাথি মারে, যে কারণে সে উপরে উঠে যায়। আর সাসকের এই মুভকে দেখে সবাই একেবারে অবাক, স্পেশালি রকলি এবং গাইসেন্সে, কারণ এই মুভটা হলো রকলি এর, যেটার নাম হলো লয়েন ব্যারেজ, যেটা লি তখন ব্যবহার করেছিল যখন এক্সামের আগে লি সাসকের সাথে লড়াই করেছিল, মানে সাসকেকে পিটাইছিল আর কি। তার মানে হলো শারিঙ্গানের মাধ্যমে সাসকে রকলির এই মুভকে কপি করে ফেলেছে। এখন সাসকে ইউরো এর পিছনে চলে আসে ঠিক একেবারে রকলি এর মতো, কিন্তু তখনই আবার সাসকের কার্স মার্ক অ্যাক্টিভ হয়ে যায় আর কার্স মার্ক সাসকের পুরো বডির মধ্যে ছড়িয়ে যেতে শুরু করে। সাসকে অনেক চেষ্টা করার পরে ওই মার্কগুলোকে সারপ্রেস করে দেয়। আঙ্কো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় যে সাসকে কিভাবে এই কার্স মার্ককে আবার রিভার্স করে ফেললো। এরপরে সাসকে কিক করে ইউরোকে নিচে ফেলে দেয় আর একটা ফাইনাল কিক তার পেটের মধ্যে দিয়ে তাকে একেবারে নকআউট করে দেয়। তখন রকলি এবং গাইসেন্সে নিজেদের মনে মনে চিন্তা করে যে সাসকে আসলেই অনেক বেশি ট্যালেন্টেড, কারণ সাসকে শুধু একবারই রকলির ওই কিককে মাস্টার করে ফেলেছে। যাই হোক, তারপরে হায়াতে সাসকেকে উইনার ঘোষণা করে দেয়। এটা শোনার পরে নারুতো এবং সাকুরা অনেক বেশি খুশি হয়ে যায়। কাকাশি তখন সাসকেকে নিজের পা দিয়ে পড়া থেকে আটকায় আর সাসকেকে তার সাথে আসতে বলে। নারুতো সাকুরাকে জিজ্ঞাসা করে যে সাসকের সাথে কি কিছু হয়েছে, কিন্তু সাকুরা তখন নারুতোকে কার্স মার্কের সম্পর্কে কিছুই বলে না। আসলে সাসকেই সাকুরাকে বলেছে যেন সাকুরা নারুতোকে কার্স মার্কের সম্পর্কে কিছু না বলে, কারণ এতে নারুতো হুদাহুদাই টেনশন নিতে শুরু করব। তারপরে হায়াতো পরের রাউন্ডের জন্য নাম ডিসপ্লে করে আর এইবারে শিনো এবং সাউন্ড ভিলেজের জাকুর নাম আসে। এরা দুজনে লড়াই করার জন্য সামনে এগিয়ে আসে। এদের লড়াইয়ের আগেই আমি তোমাদেরকে বলে দেই যে শিনো একেবারে সিগমা বয়, শিনোর সোয়েক সবার থেকে আলাদা। হিনাটা তখন কিবাকে জিজ্ঞাসা করে শিনো কি ঠিকভাবে লড়াই করতে পারবে। কিবা তখন বলে যে শিনোই ওই শেষ ব্যক্তি হবে যার সাথে আমি লড়াই করতে চাইবো। জাকুর হাতের মধ্যে ব্যান্ডেজ করা ছিল, কারণ সাসকে তার হাতকে 12টা বাজিয়ে দিয়েছিল যখন তাদের লড়াই হয়েছিল আগের পার্টে। লড়াই করার আগেই শিনো জাকুকে ওয়ার্নিং দেয় যে লড়াই করার পরে তোমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এখনো তোমার কাছে সুযোগ আছে, তুমি এখনো হার মানতে পারো। কিন্তু জাকু শিনোর কথা না শুনে নিজের একটা হাত বের করে শিনোর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু শিনো জাকুর এটাকে থামিয়ে দেয়। তখনই জাকু নিজের অন্য হাতকে বের করে শিনোর উপরে আক্রমণ করার চেষ্টা করে আর এতে আমরা দেখতে পাই যে শিনো নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাসকে এবং কাকাশি একসাথে রয়েছে আর কাকাশি নিজের রক্তের মাধ্যমে সেখানে একটা সিলিং জুৎসু করে, এতে সাসকে চিল্লাতে শুরু করে দেয়। কাকাশি রক্তের মাধ্যমে যে অক্ষরগুলো লিখেছিল সেগুলো সবগুলো সাসকের কার্স মার্কের মধ্যে যেতে শুরু করে আর সাসকের কার্স মার্কের আশেপাশে একটা সার্কেল হয়ে যায়। কাকাশি বলে যে আমি টেম্পোরারি এই কার্স মার্কে সিল করে দিয়েছি। ঠিক তখনই সাসকে অজ্ঞান হয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ওরোচিমারু চলে আসে। ওরোচিমারু কাকাশিকে বলে যে কাকাশি তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি এত পারদর্শী হয়ে গেছো যে এখন সিলিং জুৎসুও করতে পারো। ওরোচিমারু আসলে সরাসরি কাকাশির সামনে চলে এসেছে, যে কারণে কাকাশি একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে ওরোচিমারু তুমি এখানে কি করছো। ওরোচিমারু বলে আমাকে ক্ষমা করবে কাকাশি, কিন্তু আমার সাসকেকে অনেক বেশি দরকার। কাকাশি জিজ্ঞাসা করে তুমি সাসকের কাছ থেকে কি চাও, বাচ্চা চোর কোথাকার। আরে আরে ভাই শান্ত শান্ত, রাগ কইরো না। আমি তোমাকে যখন শেষবার দেখেছিলাম তোমার কাছে ওই শারিঙ্গান ছিল আর এখন আমিও শারিঙ্গান চাই। কাকাশি বলে যে বুঝতে পেরেছি, তুমি সাসকের শারিঙ্গানকে চাও। ওরোচিমারু সামনে আসতে শুরু করে, তখন কাকাশি নিজের লাইটনিং ব্লেড জুৎসুকে অ্যাক্টিভ করে। কাকাশি বলে যদিও তুমি 3টা লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, তারপরেও কিছু যায় আসে না। যদি তুমি সাসকের সামনে আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ওরোচিমারু বলে যে বেচারা কাকাশি, আমি সাসকের কাছে যাব না, তার বদলে সাসকে শক্তির সন্ধানে আমার পিছনে আসবে আর তুমি তখন সাসকেকে থামাতে পারবে না। তারপরেই ওরোচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে জাকুর অ্যাটাকের পরেও শিনোর কিছুই হয়নি। তখন শিনো নিজের শরীর থেকে ছোট ছোট পোকা বের করতে শুরু করে। শিনোর শরীরের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, সেগুলো থেকেই পোকা বেরিয়ে আসে, কিন্তু এতে জাকু একেবারে অবাক হয় না। কিন্তু যখনই জাকু পিছনে তাকায় দেখতে পায় যে সেখানে হাজার হাজার পোকা চলে এসেছে। তখনই শিনো জাকুকে বলে যে এই পোকাগুলো একটা স্পেশাল পোকা যেগুলো মানুষের দেহকে খুব মজা করে খায়, তবে সেটাও অনেক ধীরে ধীরে, এই জন্য তোমার এখনই হার মেনে নেওয়া উচিত, নয়তো এরা তোমাকে ধীরে ধীরে মজা করে খাবে। তখনই জাকুর নিজের অতীতের কথা মনে করে যে কিভাবে জাকু ক্ষুধা মিটানোর কারণে সবসময় খাবারকে চুরি করত। তখনই ওরোচিমারুর নজর জাকুর উপরে পড়ে, তারপরে ওরোচিমারু তাকে নিজের সাথে নিয়ে যায়। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই সে নিজের 2টা হাতের ব্যবহার করে শিনোর উপরে আক্রমণ করে, কিন্তু তখনই সে দেখতে পায় যে সেগুলো হাত দিয়ে না বের হয়ে তার হাতের মাংসপেশিগুলোকে চিরে বের হয়ে আসে। সে বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছে। সে নিজের হাতের দিকে তাকায় আর দেখতে পায় যে তার হাতের মধ্যে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে আর ওই জায়গা থেকে যেখান থেকে আল্ট্রাসনিক ওয়েভ বের হয় সেই জায়গাকে আসলে শিনোর পোকাগুলো বন্ধ করে দিয়েছে, যে কারণে সেটা নিজের জায়গা দিয়ে বের হতে পারেনি, তার হাতের মধ্যে আটকা পড়ে যায় আর তার হাতের ভিতরের টিস্যুগুলোকে ফেরে বের হয়ে আসে।
আছে। শিনো আসলে আবুরামে ক্ল্যানের একজন মেম্বার, যাদেরকে বাগ মাস্টার বলা হয়ে থাকে। আর তারা ছোট ছোট পোকাগুলোকে নিজেদের বডির মধ্যে লুকিয়ে রাখে, আর এই পোকাগুলোই লড়াইয়ের সময় এদেরকে সাহায্য করে। ঠিক তখনই কাকাশি সেখানে চলে আসে, আর সাকুরা কাকাশিকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে। কাকাশি বলে যে সাসকে এখন ঠিক আছে। যাই হোক, দ্বিতীয় ম্যাচে শিনো জিতে গেছে। এরপরে তৃতীয় ম্যাচের নাম অ্যানাউন্স করা হয়, যেটা ছিল কনকোরো এবং মিসুমির মধ্যে। আর এটা হলো কাবুটো টিমের তৃতীয় নাম্বার মেম্বার। তারা সামনাসামনি চলে আসে, আর কানকুরো নিজের পিঠে থাকা জিনিসটাকে নামিয়ে রাখে। মিসুমি কানকুরুর উপরে হামলা করে, কিন্তু কানকুরু খুব সহজেই সেই অ্যাটাকটাকে ব্লক করে ফেলে। কিন্তু তখনই মিসুমি একটা সাপের মতো কানকুরুর পুরো শরীরের মধ্যে পেঁচিয়ে যায়। মিসুমি বলে, তুমি যত ছুটার চেষ্টা করবে তোমার ততই ব্যথা লাগবে, এই জন্য হার মেনে নাও, নয়তো আমি তোমাকে এখনই মেরে ফেলবো। কানকুরু বলে যে কে কাকে মারবে এটা তো পরে জানতে পারবে। আর তখনই মিসুমি কানকুরুর গলাকে ভেঙে ফেলে, মানে ঘাড় মটকায় দেয়। তার ঘাড় মটকানোর শব্দ শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। কিন্তু তখনই মিসুমি জানতে পারে যার গলা সে ভেঙেছে সেটা কনকোরো না। আর এই পাপেট সাথে সাথে মিসুমিকে ধরে ফেলে। আর আসল কনকোরো ওই পট্টি থেকে বেরিয়ে আসে। সে নিজের হাতের চাকরার মাধ্যমে ওই পাপেটকে কন্ট্রোল করছিল। আর এই পাপেটটা যখন তার হাড় গোড়কে ভেঙেই ফেলবে তখনই মিসুমি হার মেনে নেয়। আর হায়াতে কানকোরোকে এই ম্যাচের উইনার ঘোষণা করে দেয়। ভাই, এটা তো খুবই ছোট লড়াই ছিল। আর এদের লড়াই দেখে নারুতো কাকাশিকে বলে, এটা আবার কি ধরনের পরীক্ষা, এরা তো খুবই আজব। তখন কাকাশি বলে যে হ্যাঁ, কিন্তু তুই তো তাদের থেকেও বেশি আজব। আর এটা শুনে সাকুরা হাসতে শুরু করে। কাকাশি তখন সাকুরাকে বলে, এটা হাসার সময় না, সামনে দেখো। কারণ হলো পরের ম্যাচ হবে সাকুরা এবং ইনোর মধ্যে। মানে এদের লড়াই চলে এসেছে। এরা হলো পুরা শত্রু। এরা দুজনে নিচে আসে আর সামনাসামনি দাঁড়িয়ে যায়। এরা দুজনে এখন খুব ভালোভাবে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের মধ্যে এরা দুজনে একেবারে সমান সমান ইউজলেস। তখনই ইনো সাকুরার পেটের মধ্যে একটা জোরে ঘুষি মারে। কিন্তু যখনই সাকুরার চেহারার মধ্যে একটা ঘুষি মারতে যাবে তখনই সে সাকুরার মধ্যে নিজের ছোটবেলার বন্ধুকে দেখতে পায়। আর সাকুরাকে ঘুষি মারার বদলে একটা থাপ্পড় মেরে দেয়। আসলে ইনোর এটা করার কারণ হলো ইনো এখনো নিজের বন্ধুত্বকে ভুলতে পারেনি। যদিও এদের মধ্যে সাসকের আসার কারণে লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু ইনোর এখনো সাকুরার সাথে বন্ধুত্বর কথা মনে আছে। তখন সাকুরা বলে যে আমার সাথে ভালোভাবে লড়াই কর, আমি ওই পুরনো সাকুরা না, আমি হলাম ইউজলেস সাকুরা। তুই শুনতে পারছস ডাইনির মতো দেখতে ইনো? ইনো বলে যে তুই কি বললি? এটা বলার পরে সাকুরা নিজের মাথার মধ্যে হেডব্যান্ডকে বেঁধে ফেলে। আর ইনো ঠিক এটাই করে। তখন সাকুরা শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে দুইটা ক্লোন বানিয়ে ইনোর উপরে আক্রমণ করতে যায়। তারপরে এদের মধ্যে আবার ঘুষাঘুষি শুরু হয়ে যায়, যে লড়াইটা অনেক লম্বা চলে। ইনো সাকুরার উপরে নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে। শিকামারু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই জুৎসু গুপ্তচুরি করার জন্য ব্যবহার করা হয়। তার বদলে এখন ইনো এই জুৎসুকে লড়াইয়ের মধ্যে ব্যবহার করছে, কারণ এই জুৎসুকে লড়াই করার জন্য বানানোই হয়নি। যদি এখন ইনো এই জুৎসুকে সাকুরার উপরে মিস করে ফেলে তাহলে ইনোর অনেক বিপদ হবে। মাইন্ড ট্রান্সফার জুৎসু তখনই 100% কাজ করে যখন শত্রু নড়াচড়া করতে না পারে। সাকুরা তখন নিজের জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইনো সঠিকভাবে নিশানা লাগিয়ে দেয়, যে কারণে ইনো সাকুরার শরীরের ভিতরে ঢুকে যায়। এটা দেখার পরে সবাই অনেক বেশি অবাক। আর সাকুরার শরীরের ভিতরে ঢুকার পরে ইনো সাকুরার হাতকে উঠিয়ে যখন হার মানাতেই যাবে তখনই নারুতো চিল্লায় বলে যে সাকুরা এমন করিস না, তুমি এখানে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করেছো, তুমি কোনোভাবেই এইভাবে হার মানতে পারবে না। আর নারুতোর এইভাবে চিল্লানোর কারণে সাকুরার ভিতরে যে আরেকটা সাকুরা আছে সেটা জেগে ওঠে। আর ওই সাকুরা ইনোকে এমন করা থেকে থামাতে শুরু করে। আর শেষ পর্যন্ত সেটাই হয় যেটার ব্যাপারে কেউ চিন্তা করেছিল না, ইনোকে সাকুরার বডি থেকে বেরিয়ে আসতে হয়। এটা প্রথমবার হয়েছে যাকে ইনো ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি। আর এখন এদের দুজনের মধ্যেই লড়াই করার মতো একেবারেই চাকরা ছিল না। এরা দুজনে নিজেদের শক্তির একেবারে সীমানায় ছিল। সাকুরা এবং ইনো একজন আরেকজনের দিকে খুব স্পিডে যেতে শুরু করে। একজন আরেকজনের উপরে ঘুষি মারে আর তারা দুজনেই দূরে গিয়ে পড়ে। আর চাকরা একেবারে শেষ হয়ে যাওয়ার কারণে এরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। আর হায়াতে এদের দুজনকে ডিসকোয়ালিফাই করে দেয়। আর ইনোর এবং সাকুরার লড়াইয়ের সাথে সাথে ওদের শত্রুতাও শেষ হয়ে যায়। তারপরে কাকাশি এবং আসুমা সেন্সে এদের দুজনকে এখান থেকে নিয়ে যায়। সাকুরা এবং ইনো নিজেদের লিমিটকে পার করে ফেলেছে, যেটা আসুমা এবং কাকাশি কখনোই চিন্তা করেনি। কিছুক্ষণ পরে সাকুরার জ্ঞান ফিরে আসে। আর সাকুরা বলে যে আমি কি তোমার কাছে হেরে গেছি? তখন ইনো বলে যে না না, আমরা দুইজন ইউজলেস, একসাথেই হেরেছি, আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। আর তুমি ঠিক বলেছো, তুমি আগের সাকুরা না, এই নাও নিজের হেডব্যান্ড পরে নাও। তারপরে ইনো বলে যে কিন্তু একটা কথা মনে রাখবে, আমি সাসকেকে এত সহজে ছেড়ে দিব না। আর এখানে এরা দুজনে আবার সাসকেকে নিয়ে তর্ক শুরু করে দেয়। এরপরে হায়াতে এর পরের ম্যাচকে শুরু করতে বলে। আর এই ম্যাচটা হবে টেনটেন ভার্সেস টামারির। এখন টেনটেন এবং টামারি একজন আরেকজনের সামনে চলে আসে। আর উপর থেকে লি এবং গাইসেন্সে টামারিকে চিয়ার আপ করছিল। তখন হায়াতে এদেরকে লড়াই শুরু করতে বলে। আর এরা একজন আরেকজনের দিকে অনেক সিরিয়াস ভাবে তাকিয়ে থাকে। এরা যার যার জায়গায় দাঁড়িয়েছিল। তখন হায়াতে বলে যে তোমরা কাদের জন্য অপেক্ষা করছো? আমি স্টার্ট বলে দিয়েছি, তোমরা লড়াই
লড়াই শুরু করতে পারো। তামারি বলে তোমার কি হয়েছে, তুমি লড়াই শুরু করছো না কেন? আমার সাথে লড়াই করতে আসো, আমি দেখতে চাই যে তুমি কি করতে পারো। টেনটেন বলে যে ঠিক আছে আমি অ্যাটাক করছি। আর তারপরেই টেনটেন তামারির উপরে কিছু শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু ওই শুরিকেন গুলো তামারিকে স্পর্শ করতে পারে না। তারপরে তামারি নিজের পিছন থেকে ওই পাখাকে বের করে বলে দেখো আমার পাখাকে, এটা হলো প্রথম সার্কেল, এটার মতো আরো একটা সার্কেল আছে, যদি তুমি ওই সার্কেলকে দেখে ফেলো তাহলে তুমি হেরে যাবে। কিন্তু টেনটেন তামারির কথা শুনে ভয় পায় না। তারপরে তামারি নিজের পকেট থেকে দুইটা স্ক্রোল বের করে আর অনেকগুলো ভয়ানক ভয়ানক অস্ত্রকে সামান করে তামারির উপরে আক্রমণ করতে শুরু করে। কিন্তু তামারি ওই পাংখার মাধ্যমে সবগুলো ওয়েপেনকে দূরে পাঠিয়ে দেয়। আর এইবার তামারি ওই পাংখাকে পুরোপুরি খুলে ফেলেছিল, যে কারণে তামারির পাংখার 3টা সার্কেল দেখা যাচ্ছে। এটা দেখার পরে টেনটেন অনেক বেশি অবাক হয়ে যায়। তামারি নিজের সকল শক্তির ব্যবহার করে টেনটেনের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, যে কারণে টেনটেন অনেক বেশি আহত হয়ে যায়। আর তারপরে ওই তামারির পাংখার উপরেই পড়ে। টেনটেনের এই অবস্থা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। টেনটেন অজ্ঞান হয়ে যায়, যে কারণে হায়াতে তামারিকে উইনার ঘোষণা করে দেয়। এতে সবাই বুঝতে পেরে যায় যে স্যান্ড ভিলেজের এই টিম অনেক বেশি শক্তিশালী। এখনো তো গারার লড়াই করা বাকি আছে, গারা হলো আসল মনস্টার। এরপরে হায়াতে পরের ম্যাচকে অ্যানাউন্স করে, আর এই ম্যাচের জন্য নারুতো এবং লি অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই স্ক্রিনের মধ্যে নাম আসে শিকামারু ভার্সেস কিনের, মানে সাউন্ড ভিলেজের ওই মেন নিনজাটার। শিকামারুকে লড়াই করতে দেখে ইনো শিকামারুকে চিয়ার আপ করতে শুরু করে, কিন্তু চোজি এইরকম এক্সপ্রেশন দিতাছিল। আর শিকামারু বলে যে আরে কিরে ভাই, আমি এখন মেয়েদের সাথে লড়াই করব, এই লড়াই তো একেবারে বোরিং হবে। আমি এর বাকি নিনজাদের টেকনিককে দেখেছি, কিন্তু এর কোনো টেকনিককে দেখিনি, কিন্তু ও আমার শ্যাডো পজিশনিং জুৎসু দেখে ফেলেছে। আর যদি আমি এখন এই মেয়ের সামনে হেরে যাই তাহলে অনেক বেশি অপমান হয়ে যাবে, আমি তো লজ্জায় আর মুখই দেখাইতে পারবো না। তারপরে হায়াতে লড়াইকে শুরু করতে বলে, আর সাথে সাথেই শিকামারু নিজের শ্যাডোকে তার দিকে পাঠিয়ে দেয়। কিন্তু কিন খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে শিকামারুর শ্যাডোকে ডচ করে ফেলে, আর শিকামারুর দিকে দুইটা সুই ছুঁড়ে মারে, যেগুলোর মধ্যে দুইটা বেল লেগেছিল। তবে শিকামারু সেগুলোকে ডচ করে দেয়, আর সেগুলো দেওয়ালের মধ্যে গিয়ে আটকে যায়। তবে কিন সেগুলোর সাথে তার বেঁধে রেখেছে, আর যখনই সে তারের মাধ্যমে সুইগুলোকে নড়ায় সেগুলো থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, আর ওই আওয়াজ শুনে শিকামারুর মাথা ঘুরতে শুরু করে দেয়। এতে শিকামারু হাঁটু গেড়ে বসে পড়ে। কিন বলে যে এগুলো একটা স্পেশাল ঝুনঝুনি, যেগুলো স্পেশাল সাউন্ড ওয়েভকে ছাড়ে, যেটা তোমার কানের মাধ্যমে তোমার ব্রেনের উপরে প্রভাব ফেলে। সবার প্রথমে এখন তোমার একটু একটু ব্যথা অনুভব হবে, এরপরে তোমার ব্রেন একেবারে কাজ করা বন্ধ করে দিবে। আর ওই সাউন্ডের কারণে শিকামারু অনেকগুলো কিনকে দেখতে পায়। আর শিকামারুর এই অবস্থা দেখে আবারও কিন শিকামারুর উপরে সুই দিয়ে আক্রমণ করে, আর এই অ্যাটাকের কারণে শিকামারু আহত হয়ে যায়। সে আবারও নিজের সুই দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তার হাত থেমে যায়। কিন নিজের হাত পা নড়াতে পারছিল না, আর শিকামারু দাঁড়িয়ে যায়। কিন বুঝতে পারে না সে নিজের বডিকে কেন নড়াতে পারছে না, কারণ হলো সে নিজের পুরো মনোযোগ শিকামারুর উপরে দিয়ে রেখেছে। কিন্তু শিকামারু বলে আমার শ্যাডো পজিশনিং জুৎসু কাজ করেছে। কিন বলে যে কিন্তু এটা কিভাবে হতে পারে। আসলে যখন কিন ওয়্যারগুলোকে টান দিয়ে জুনজুনিগুলোকে নড়াচ্ছিল, আর ঠিক তখনই শিকামারু সেগুলো থেকে একটা তারকে ধরে ফেলে, আর ওই তারের শ্যাডোর মাধ্যমে কিনের শ্যাডোর মধ্যে ঢুকে যায়। আর এই কারণেই শিকামারুর পজিশনিং জুৎসু কাজ করে। কিন এখন পুরোপুরি ভাবে শিকামারুর কন্ট্রোলে আছে। শিকামারু যেটা করবে কিনেরও সেটাই করতে হবে। কিন তখন জিজ্ঞাসা করে তুমি এখন কি করবে? শিকামারু বলে যে তুমি কি জানো তুমি অনেক বড় একটা হেডিক, এখন আমি তোমার উপরে একটা শুরিকেন ছুঁড়ে মারবো। কিন বলে যে তুমি কি একেবারে পাগল, আমিও তো তোমার উপরে শুরিকেনই ছুঁড়ে মারবো। তবে শিকামারু বলে যে এটা অনেক বেশি ইন্টারেস্টিং, চলো দেখি কে প্রথমে শুরিকেনকে ডচ করতে পারে। তারপরে শিকামারু তার দিকে শুরিকেন ছুঁড়ে মারে, আর শিকামারুর পজিশনিং জুৎসুতে আটকা থাকার কারণে কিনও শিকামারুর দিকে শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু শিকামারু পিছনের দিকে ঝুঁকে গিয়ে শুরিকেনকে ডচ করে ফেলে। তখন কিন বলে যে যদি তুমি এটা করো তাহলে আমিও এটাই করব। কিনও পিছনের দিকে ঝুঁকে যায়, তবে কিন জানতো না যে পিছনেই দেওয়াল রয়েছে, যে কারণে দেওয়ালের সাথে মাথা লেগে কিন অজ্ঞান হয়ে যায়। শিকামারু আবারও দাঁড়িয়ে যায় আর বলে যে একটা বুদ্ধিমান নিনজা সবসময় নিজের ব্রেনের ব্যবহার করে। কিনের অজ্ঞান হয়ে যাওয়াতে হায়াতে শিকামারুকে উইনার ঘোষণা করে দেয়। এরপরে হায়াতে পরের ম্যাচকে অ্যানাউন্স করে, আর তার আগে কিবা বলে যে আরে ভাই আমার কখন লড়াই হবে, আমি যে কারো একজনের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ রেডি আছি, কিন্তু আমি চাই না যেন আমার লড়াই নেজি, গারা এবং রকলিয়ের সাথে হয়। আর তখনই স্ক্রিনের মধ্যে নাম আসে নারুতো উজুমাকি ভার্সেস কিবা। কিবা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কিবা বলে যে আরে দেখো আকামারু আমাদের সাথে লড়াই করতে একটা বাচ্চা পড়েছে, আমরা তো অনেক বেশি লাকি। আসলে কিবা নারুতোকে অনেক দুর্বল মনে করতেছে আর কি। তখন কাকাশি নারুতোকে বলে যে নিচে যাও এবং দেখিয়ে দাও তুমি আসলে কি। এরপরে নারুতো এবং কিবা সামনাসামনি চলে আসে। নারুতো কিবাকে বলে যে তুমি কি জানো আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম। এই জন্য কিবা হেরে যাওয়ার পরে রাগ কইরো না ভাই, ঠিক আছে? আর এটা শোনার পরে কিবা বলে যে তুই কি বললি, আমি তো এটা বলতে চাইতেছিলাম তোরে আকামারু, আজকে আমরা ওকে ছাড়বো না। যাই হোক, যেখানে নারুতো কিবাকে বলে তুই তো কুত্তা নিয়ে আইছস, এটা তো চিটিং। কিবা বলে যে তুই কুত্তা কারে কইতাছস, তোর নাম হলো আকামারু। নারুতো হায়াতের জিজ্ঞাসা করে ভাই এটা
কি ওই কি কুত্তা নিয়ে লড়াই করবো নাকি? তখন হায়াতে বলে যে হ্যাঁ এটা অ্যালাউ আছে, শিনও বাগজের ব্যবহার করেছে তো কিবা কুকুরের ব্যবহার করতে পারবে, এটা নিয়মের বাইরে একেবারেই পড়ে না। আর নারুতো এটা শোনার পরে বলে যে ভাই এটা আবার কেমন নিয়ম, পরের বার আমি নিজের সাথে ডাইনোসর নিয়ে আসবো, তখন কিন্তু বলতে পারবে না এটা নিয়মের বাইরে। সবার মনে হচ্ছিল যে কিবা এই ম্যাচটাকে খুব সহজেই জিতে যাবে, কিন্তু কাকাশি এবং সাকুরা কিবার জন্য চিন্তা করছিল, কারণ হলো নারুতো তো কোনোভাবেই হার মানবে না। আর এদিকে হিনাটাও চাইছিল যেন নারুতো এই ম্যাচটাকে জিতে যায়, কারণ হলো তোমরা তো জানোই নারুতো হলো হিনাটার ক্রাশ। এদিকে কিবা সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে কিবা তো নারুতোকে হারিয়ে দিবেই। এখন হায়াতে ওদের ম্যাচকে শুরু করতে বলে, আর কিবা নিজের বিস্ট মিমিক্রি জুৎসুকে ব্যবহার করে। এই জুৎসুর কারণে কিবার নখগুলো একটু বড় এবং চোক্কা হয়ে যায়, আর একটা জন্তুর মতো অনেক দ্রুত নারুতোর কাছে গিয়ে নারুতোর পেটের মধ্যে একটা এলবো মেরে দেয়, এতে নারুতো অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখার পরে সবার মনে হয় যে এই ম্যাচ তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু তখনই নারুতো আবার দাঁড়িয়ে যায়। কিবা এবং আকামারু আবারও নারুতোর দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে, আর আক্রমণ করার আগে কিবা নারুতোর উপরে স্মোক গ্রেনেড ছুড়ে মারে, এতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, যে কারণে নারুতো কিছুই দেখতে পারছিল না। আর এই সুযোগ নিয়ে চারপাশ থেকে কিবা নারুতোর উপরে আক্রমণ করতে থাকে। নারুতো দেখতে পারছিল না, এই জন্য নারুতো ধোঁয়া থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই আকামারু নারুতোর উপরে আক্রমণ করে দেয়, আর এই কারণে নারুতো আবারও ধোঁয়ার ভিতরে চলে যায়। কিছুক্ষণ পরে ওই ধোঁয়া কেটে যায়, আর আমরা দেখতে পাই যে নারুতো সেখানেই পড়েছিল, আর আকামারু নারুতোর পাশে বসে রয়েছে। এতে তাদের মনে হয় যে এই লড়াই তো এইবার শেষ, যে কারণে কিবা আকামারুকে নিজের কাছে ডাকে, কিন্তু আকামারু এসে কিবার হাতের মধ্যে কামড় দিয়ে দেয়। এতে কিবা অনেক বেশি অবাক হয়ে যায় যে আমার কুত্তা আমাকেই কামড় দিল। আর আমরা তখন জানতে পারি যে যে কিবার হাতের মধ্যে কামড় দিয়েছে সেটা আকামারু না, এটা হলো নারুতো। আরে নারুতো তো কুত্তা হয়ে গেছে। আর কিবার কুকুর আকামারুকে নারুতোর একটা শ্যাডো ক্লোন ধরে রেখেছিল। লড়াইয়ের মধ্যে নারুতোর এই ট্যালেন্টকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ হলো নারুতো শ্যাডো ক্লোন এবং ট্রান্সফরমেশন জুৎসুকে একসাথে ব্যবহার করেছে। এই কারণে কিবা এখন সিরিয়াস হয়ে যায় নারুতোর সাথে লড়াই করার জন্য। কিবা ফুটপিল বের করে একটা আকামারুকে দেয়, আরেকটা নিজে খায়, এতে আকামারু লাল হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আর নারুতোর শ্যাডো ক্লোনের কাছ থেকে ছুটে গিয়ে কিবার পিঠের মধ্যে বসে পড়ে, আর ঠিক একেবারে আকামারু কিবার মতো ট্রান্সফর্ম হয়ে যায়। আর ওই ফুটপিলের কারণে এদের চাকরাও 2 গুণ বেশি বেড়ে গেছে। এদের এই জুৎসুকে বলা হয় ম্যান বিস্ট ক্লোন। তারপর এরা দুজনে একসাথে নারুতোর উপরে আক্রমণ করে, যেগুলোকে নারুতো অনেক কষ্ট করে ডজ করে। এরা দুজনে মিলে নারুতোকে কোনো অ্যাটাক করার সুযোগ দিচ্ছিল না। কিবা তখন নিজের সবচেয়ে স্পেশাল জুৎসুকে ব্যবহার করে, যেটার নাম হলো ম্যান বিস্ট আল্টিমেট টাইজুৎসু, যেটাতে কিবা অনেক স্পিডে ঘুরতে ঘুরতে নারুতোর দিকে এগিয়ে যায়, আর অনেক স্পিডে নারুতোর উপরে আক্রমণ করে, এতে নারুতো আহত হয়ে যায়। আর বাকিরা সবাই নারুতোর এই অবস্থা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সবার মনে হয় যে নারুতোর কাম এবার তামাম হয়ে গেছে, কিন্তু নারুতো আবারও ফিরে দাঁড়িয়ে যায়। আর নারুতোর নেভার গিভ আপ অ্যাটিটিউডকে দেখে হিনাটা আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। কিবা আবারও স্মোক গ্রেনেড মারে, আর আবারও নারুতোর উপরে ওই টেকনিকেরই ব্যবহার করে। নারুতোর এই অ্যাটাকগুলোকে ডজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কিবা বারবার লাগাতার ওই টেকনিকেরই ব্যবহার করতে থাকে, আর তখনই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে। যখনই সেখান থেকে সবগুলো দুয়া সরে যায়, তখন আমরা সেখানে 3টা কিবাকে দেখতে পাই, মানে নারুতো ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে কিবার রূপকে ধরে ফেলেছে। কিবা এটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায় যে এখানে 3টা কিবা কিভাবে আসলো। এখানে এখন 3টা কিবা আছে, এদের মধ্যে থেকে একটা হলো আসল কিবা, একটা হলো আকামারু, আর একটা হলো নারুতো। আর লড়াইয়ের মাঝখানে নারুতোকে এইরকম টেকনিকের ব্যবহার করতে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তবে আসল আকামারুকে খুঁজে বের করা কিবার জন্য কঠিন ছিল না, কারণ কিবা হলো ইনোজুকু ক্ল্যানের মেম্বার, যাদের নাক অনেক বেশি সরস। আর আসল নারুতোর গন্ধকে চিনে কিবা তাকে অনেক জোরে একটা ঘুষি মারে, এতে সে দূরে গিয়ে পড়ে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে এটা তো নারুতো না, এটা হলো আকামারু। কিবা আকামারুর উপরে আক্রমণ করে দিয়েছে, আর এতে কিবা রেগে গিয়ে নিজের পিছনে থাকা কিবার উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু এটাও কিবা ছিল না, এটাও আকামারু। এটা দেখার পরে কিবা এবং সেখানে থাকা সবাই কনফিউজ হয়ে যায়, ভাই এটা কি হইলো? যদি দুইটাই আকামারু হয়ে থাকে তাইলে নারুতো কই গেল? আর আমিও অনেক বেশি অবাক যে এখানে কি হইলো। আসলে যখন কিবা নারুতোকে চিনতে পেরে গেছিল, তখন নারুতো নিজের ব্রেনের ব্যবহার করেছে। তখন নারুতো সরাসরি নিজের রূপে ফিরে না গিয়ে আকামারুর রূপ ধরে ফেলে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে। এতে কিবার মনে হয় যে কিবা আকামারুর উপরে আক্রমণ করেছে, আর তখন কিবা নিজের গ্রাণ শক্তির কথা ভুলে গিয়ে সরাসরি আকামারুর উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সেটাই ছিল আসল আকামারু। তখনই নারুতো নিজের রূপে এসে কিবার উপরে আক্রমণ করে দেয়, এতে কিবা আরো বেশি সিরিয়াস হয়ে যায়। আর কিবাকে এরকম করতে দেখে নারুতো কিবাকে বলে যে হ্যাঁ, সময় চলে এসেছে, এখন আমি তোমাকে নিজের সবচেয়ে বড় আল্টিমেট জুৎসুকে দেখাবো। তখন কিবা বলে যে কিন্তু আমি তোমাকে ওই জুৎসু ব্যবহার করার সুযোগই দিব না। কিবা তখন নিজের স্পিডের ব্যবহার করে নারুতোর উপরে লাগাতার আক্রমণ করতে শুরু করে। কিবার স্পিড এত বেশি ছিল যে নারুতো নিজের জুৎসুকে ব্যবহার করার কোনো সুযোগই পাইতেছিল না। আর মাইর খাইতে খাইতে নারুতো অনেক বেশি ক্লান্ত হয়ে নিজের লিমিটে চলে আসে। আর যখনই কিবা একটা ফাইনাল
ফাইনাল অ্যাটাক করার জন্য নারুতোর দিকে যেতে শুরু করে। তখন নারুতো নিজের পাছাকে কিবার দিকে ঘুরিয়ে দেয়, আর যখন কিবা নারুতোর কাছাকাছি চলে আসে তখনই নারুতো একটা সুগন্ধযুক্ত পাত দিয়ে দেয়। এইটাই হলো নারুতোর আলটিমেট জুৎসু। আর নারুতোর এই আলটিমেট জুৎসুকে দেখে সবাই অনেক বেশি অবাক, সবার রিঅ্যাকশন কিছুটা এরকম ছিল। নারুতো সরাসরি নিজের সুগন্ধযুক্ত পাতকে কিবার মুখের মধ্যে মেরে দিয়েছে, আর কিবার ঘ্রাণ শক্তি হলো অনেক বেশি, যে কারণে কিবার অবস্থা খারাপ হয়ে যায়। আর তখনই নারুতো এটার সুযোগ নিয়ে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে। নারুতো চারদিক থেকে কিবাকে ঘিরে ফেলে আর এক এক করে কিবার উপরে আক্রমণ করতে শুরু করে। আর নারুতো এখানে রকলির মতো একটা জুৎসু তৈরি করে, যেটার নাম নারুতো দেয় উজুমাকি ব্রাঞ্চ। এটার মধ্যে নারুতো কিবাকে একসাথে অনেকগুলো কিক করে, যে কারণে কিবার খেল তামাম হয়ে যায়। কিবা জ্ঞান হারিয়ে ফেলাতে এই ম্যাচের উইনার হয়ে যায় নারুতো। আর হায়াতেও বলে দেয় যে এই ম্যাচের উইনার হলো নারুতো। সবাই এটা দেখার পরে খুবই অবাক যে নারুতোর মতো একটা লুজার কিবাকে হারিয়ে দিয়েছে। বুঝতে পারতাছ না ভাই, নারুতোকে একাডেমির সবচেয়ে দুর্বল মনে করা হতো, আর আজকে নারুতো সবার সামনে কিবাকে হারিয়ে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে নারুতো শুধু চাপাবাজি করে না, ওর মধ্যেও ট্যালেন্ট আছে। কাকাশি, সাকুরা এবং হিনাটা নারুতোর জিতাতে সবচেয়ে বেশি খুশি হয়। নারুতো কিবাকে হারিয়ে উপরে চলে আসে, আর হিনাতা নারুতোকে নিজের কাছে ডাকে যে নারুতো, আর নারুতোকে কাটা জায়গাতে লাগানোর জন্য একটা মলম দেয়। কুরুনাই সেন্সের বলার কারণে নারুতো ওই ওষুধকে নিয়ে নেয়। কুরুনাই সেন্স এটার জন্য খুশি ছিল, কিন্তু নেজি একেবারেই খুশি ছিল না। এরপরে কিছু নিনজারা কিবাকে একটা স্ট্রেচারে করে নিয়ে যায়। হিনাটা সেখানে এসে কিবাকেও ওই ওষুধটাই দিতে চায়। তখন কিবা হিনাটাকে বলে, আমার চিন্তা করা বাদ দাও, এখন নিজের চিন্তা করো, এখন মাত্র 6 জন বাকি আছে। এই জন্য হিনাটা আমার কথাকে মনোযোগ দিয়ে শোনো, যদি তোমার লড়াই নেজি অথবা গারার সাথে হয় তাহলে তুমি আগে ভাগেই হার মেনে নিবে। এরা দুজনেই অনেক বেশি ভয়ানক, ওদের দুজনের ভিতরেই দয়া মায়া বলতে কিছু নেই। তারপরে তারা কিবাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়। পরের ম্যাচের নাম আসে, আর আমরা দেখতে পাই যে হিনাটার সাথে লড়াই হবে নেজি হিউগার। এরা দুজনেই একজন আরেকজনের সামনাসামনি চলে আসে। নেজি হিনাটাকে বলে, আমি কখনোই চিন্তা করিনি আমার তোমার সাথে লড়াই করতে হবে। তখন হিনাটা বলে যে আমিও কখনো চিন্তা করিনি ভাইয়া। হিনাটা নেজিকে ভাইয়া বলে, সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে, কাকাশি সেন্স এরা দুজন কি ভাই বোন নাকি? তখন কাকাশি বলে যে হ্যাঁ, এরা দুজনেই হিউগা ক্ল্যানের মেম্বার, তবে এরা আসল ভাই বোন না। হিনাটা হলো হিউগা ক্ল্যানের লিডারের মেয়ে, আর নেজি হলো ওই লিডারের ভাইয়ের ছেলে, মানে এরা দুজনে হলো কাজিন। এখন লড়াই শুরু করার আগে নেজি হিনাটাকে বলে, হিনাটা আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই, এটাকে মনোযোগ দিয়ে শুনবে। তুমি কি জানো তুমি কখনোই চুনিন হতে পারবে না, কারণ হলো তুমি অনেক বেশি দুর্বল এবং দয়ালু। সবসময় বাকিদের সাথে বন্ধুত্ব করা তোমার ভালো লাগে, আর সবসময় লড়াই থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। এই জন্য এখনই হার মেনে নে। তুমি এখানে শুধু এই কারণে এসেছো কারণ তুমি কিবা এবং শিনোকে নিরাশ করতে চাও না। তুমি তো এই এক্সামকে দিতেই চাওনি, আমি ঠিক বলেছি না? হিনাটা বলে যে না, এমন কোনো ব্যাপার না, আমিও এই এক্সামকে দিয়ে একজন চুনিন হতে চাই। আমি এক্সামে পার্ট নিয়েছি কারণ আমি নিজেকে পাল্টাতে পারবো। নেজি বলে যে হিনাটা তুমি হিউগা ক্ল্যানের মধ্যে একটা কলঙ্ক, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কখনোই নিজেকে পাল্টাতে পারবে না। একটা ফেলিয়ার সবসময় ফেলিয়ারই থাকে। হিনাটা নিজের ক্ল্যানের মধ্যে থেকে সবচেয়ে বেশি দুর্বল। হিনাটার ছোট বোন হানাবি হিউগা হিনাটা থেকেও বেশি শক্তিশালী। আর যখন নেজি হিনাটাকে একটা ফেলিয়ার বলেছিল, নারুতোর এটা শুনে অনেক বেশি রাগ হয়। এই জন্য নারুতো চিল্লায় বলতে শুরু করে, তুই কে রে কাউকে ফেলিয়ার বলার? হিনাটা তুমি দাঁড়িয়ে কেন আছো? তুমি তাকে দেখিয়ে দাও যে তুমি একেবারেই ভুল না। কেউ লুজার হয় না, যদি সে চায় সে অনেক কিছু করতে পারে। এই জন্য কাউকেই দুর্বল মনে করা ঠিক না। আর হিনাতা নারুতোর কথাগুলো শোনার পরে অনেক বেশি মোটিভেট হয়ে যায়, আর তখনই হিনাটা নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। হিনাটাকে এরকম করতে দেখে নেজিও নিজের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে। উচিয়া ক্ল্যানের মেম্বারদের কাছে যেমন শারিঙ্গান আছে, এইরকম ভাবেই হিউগা ক্ল্যানের মেম্বারদের কাছে আছে ব্যাকুগান। এরা দুজনে নিজেদের ব্যাকুগানকে অ্যাক্টিভ করে ফেলে আর ফাইট করার জন্য নিজেদের স্ট্যান্ডে চলে আসে। আসলে ব্যাকুগান হলো এক ধরনের কেকে গেনকাই, ঠিক একেবারে শারিঙ্গানের মতো। আর ব্যাকুগান নর্মাল শারিঙ্গান থেকেও বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এরা এখন লড়াই করার জন্য যে পজিশন নিয়ে রেখেছে এটাকে হিউগা স্টাইল বলা হয়, যেটাকে হিডেন লিফ ভিলেজের মধ্যে সবচেয়ে ভয়ানক তাইজুৎসু মনে করা হয়ে থাকে। এই তাইজুৎসুটা লি এবং মাইট গায়ের মতো তাইজুৎসু না। এই তাইজুৎসুকে শুধু তারাই ব্যবহার করতে পারে যাদের কাছে ব্যাকুগান থাকে। তারা শরীরের দুর্বল পার্টের মধ্যে আক্রমণ করে, চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে, আর শরীরের মধ্যে চাকরার ফ্লোকেই থামিয়ে দেয়, যেই কারণে এই অ্যাটাকগুলো অনেক বেশি পেইনফুল হয়ে থাকে। নারুতো তখন কাকাশিকে চাকরা পয়েন্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন কাকাশি চাকরা পয়েন্ট সম্পর্কে বলতে শুরু করে যে চাকরা সিস্টেম অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে থাকে, যেগুলো মানুষের বডির মধ্যে চাকরাকে ফ্লো করে। মানুষের শরীরের মধ্যে ব্লাড ফ্লো সিস্টেমের মতো চাকরা ফ্লো হওয়ার মতো সিস্টেম থাকে। আর এই চাকরা পয়েন্টগুলো সরাসরি ইন্টারনাল অর্গানসের সাথে যুক্ত থাকে। আর হিউগা ক্ল্যানের লোকেরা নিজেদের ব্যাকুগানের মাধ্যমে অপোনেন্টের চাকরা পয়েন্টগুলোকে দেখতে পারে, আর সেগুলোর মধ্যে অ্যাটাক করে চাকরা ফ্লোকেই থামিয়ে দেয়। আর এতে ইন্টারনাল অর্গানসগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এদিকে ম্যাচ
ম্যাচ শুরু হওয়ার পরে হিনাটা নিজের পুরো পাওয়ার দিয়ে নেজির উপরে আক্রমণ করতে যায়। তারা একে অপরের উপরে আক্রমণ করতে শুরু করে আর তখনই নেজি হঠাৎ করে হিনাটার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করে দেয়। এতে হিনাটার চাকরা পয়েন্টগুলো থেমে গিয়ে হিনাটার ইন্টারনাল অর্গানসের মধ্যে প্রেসার পড়তে শুরু করে আর হিনাটার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু এরপরেও হিনাটা নেজির সাথে লড়াই করতে থাকে। হিনাটা একেবারেই হার মানছিল না, কিন্তু নেজি বারবার হিনাটার চাকরা পয়েন্টের মধ্যে আক্রমণ করছিল। কিন্তু হিনাটা আবারও দাঁড়িয়ে গিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসে। হিনাটাকে এইভাবে লড়াই করতে দেখে সবাই অনেক বেশি শকড, বিশেষ করে কুরোনাই সেন্সে, কারণ সে জানে যে হিনাটা সবসময় সহজেই হার মেনে নেয়। কিন্তু আজকে হিনাটাকে এইভাবে লড়াই করতে দেখে কুরোনাই সেন্সের হিনাটার উপরে অনেক বেশি গর্ব হয়। তখনই নেজি হিনাটার উপর একটা ভয়ানক অ্যাটাক করে আর এতে হিনাটা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তখন হায়াতে ম্যাচকে শেষ করে দেওয়ার জন্য সামনে চলে আসে, কিন্তু তখনই হিনাটা আবারও দাঁড়িয়ে যায়। নেজি এটা দেখে বলে যে তুমি এটা কি করছো হিনাটা, তুমি এটা ভালোভাবেই জানো যে তুমি কখনোই আমাকে হারাতে পারবে না, কিন্তু তারপরেও কেন, তুমি কি মরতে চাও নাকি? হিনাটা বলে যে কারণ আমি আরো বেশি অপমান হতে চাই না, আমিও প্রমাণ করতে চাই যে তুমি ভুল, আমি লুজার না। হিনাটার এই কথাগুলো শুনে নেজি অনেক বেশি রেগে যায়। এই জন্য নেজি হিনাটাকে সত্যি সত্যি মেরে ফেলার জন্য সেদিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই হায়াতে, কাকাশি, মাইট গাই এবং কুরোনাই সেন্সে নেজিকে থামিয়ে দেয় আর শেষে গিয়ে নেজিকে এই ম্যাচের উইনার ডিক্লেয়ার করে দেওয়া হয়। কিন্তু তখনই হিনাটার হার্টের মধ্যে আরো বেশি পেইন শুরু হয়ে যায় আর হিনাটার অবস্থাও অনেক বেশি খারাপ ছিল। নারুটো, সাকুরা এবং লি হিনাটার দিকে যেতে শুরু করে। আজকে হিনাটা শুধু নারুতোর কারণে নিজেকে পাল্টাতে পেরেছে। তুই আমার কথা শোন, একটা ফেলিয়ার যতই পরিশ্রম করুক না কেন, ফেলিয়ারই থেকে যায়। আর নারুতোকে বলে যে নিজের ফালতু চিয়ারিংকে বন্ধ করে দিতে। তখন নারুতো বলে যে সেটা তো আমি পরে দেখে নিব নেজি হিউগা। তখন নারুতো বলে যে সেটা তো আমি পরে দেখবো নেজি হিউগা। তখনই মেডিকেল টিম সেখানে এসে হিনাটাকে সেখান থেকে নিয়ে যায় আর তখনই নারুতো নিজের সাথে নিজে একটা প্রমিস করে যে চুনিন এক্সামের মধ্যে নারুতো নেজি হিউগাকে হারিয়ে ছাড়বে আর নারুতো এটা প্রমাণ করে দিবে যে একটা লুজারও নিজের জীবনে কিছু করতে পারে। যাই হোক, এখন নেজি এবং হিনাটার ফাইটের পরে 4 জন বাকি আছে, যেগুলো হলো চোজি, গারা, ডোসো এবং রকলি। চোজি অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ এখন ওর সবচেয়ে শক্তিশালী লোকেদের সাথে লড়াই করতে হবে। কিন্তু পরের ম্যাচ শুরু হওয়ার আগে গারা আজব আচরণ করতে শুরু করে আর নিজের ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছিল না। তখনই কনকোরো সেখান থেকে যেতে শুরু করে যেখানে নারুতো একা দাঁড়িয়ে ছিল। কানকোরো সেখানে এসে নারুতোকে বলে যে তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন, তুমি আমাকে ওই নেজি সম্পর্কে কিছু বলতে পারবে? তখন নারুতো বলে যে ও তুমি নেজি সম্পর্কে জানতে চাও? নেজি হলো ওই ছেলে যাকে আমি লড়াই করে হারিয়ে দিব। তখনই হায়াতে পরের ম্যাচকে শুরু করার জন্য ডিসপ্লেকে অন করে আর নাম শুরু হওয়ার আগেই গারা নিচে এসে দাঁড়িয়ে যায় আর স্ক্রিনের মধ্যে নাম আসে রকলি ভার্সেস গারা। এসে পড়েছে গারার ফাইট আর লি নিজের ফাইটের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এখন লড়াই শুরু করার আগে গাইসেন্সে রকলিকে কিছু অ্যাডভাইস দেয় আর রকলি নিচে এসে নিজের মার্শাল আর্ট পোজে দাঁড়িয়ে যায়। হায়াতে এই ম্যাচকে শুরু করে আর লি সরাসরি গারার উপরে আক্রমণ করতে যায়। রকলি যখনই গারার উপরে অ্যাটাক করে তখনই গারার সেন রকলির অ্যাটাককে থামিয়ে দেয়। গারার এই এবিলিটিকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, শুধু শিনোকে ছাড়া, কারণ ওর টিমই গারাকে লড়াই করতে দেখেছে। কিন্তু লিও এত সহজে হার মেনে নেওয়ার প্লেয়ার না। লি গারার উপরে লাগাতার অ্যাটাক করতে থাকে, কিন্তু গারা খুব সহজে লিয়ের অ্যাটাকগুলোকে ডজ করছিল। লি যত স্পিডে গারার উপরে আক্রমণ করছিল, গারার স্যানগুলোর স্পিডও তত বেশি বেড়ে যাচ্ছিল। দেখে এটা মনে হচ্ছিল যে গারা এই স্যানগুলোকে কন্ট্রোল করছিল না, এই স্যানগুলো নিজে নিজেই গারাকে রক্ষা করার জন্য মুভ করছিল। লিয়ের সব অ্যাটাক একেবারে ফালতু হয়ে যায়। এরপরে ওই স্যান লিয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লি সেগুলোকে ডজ করে একেবারে উপরে উঠে যায় ওই হ্যান্ড সাইনের উপরে। লি বুঝতে পেরে গেছে যদি সে গারাকে হারাতে চায় তাহলে তার স্পিডকে আরো বাড়াতে হবে। তখন সাকুরা মাইট গাইকে জিজ্ঞাসা করে লি শুধু তাইজুৎসুকে ব্যবহার করছে কেন, নিনজুৎসুর ব্যবহার করছে না কেন? মাইট গাই বলে যে হ্যাঁ এটা ভালো আইডিয়া, কিন্তু লি নিনজুৎসু এবং জ্ঞানজুৎসুর ব্যবহার জানে না বললে ভুল হবে, করতে পারে না। এই জন্য লিয়ের সবচেয়ে শক্তিশালী ওয়েপেন হলো তাইজুৎসু। এরপরে গাইসেন্সে চিল্লা লিকে বলে যে লি সেগুলোকে খুলে ফেলো। তখন লি বলে যে এটাই কি সেই সময়? হ্যাঁ এটাই ঠিক সময়, খুলে ফেলে দাও সেগুলোকে। আর রকলি এটা শোনার পরে অনেক বেশি খুশি হয়ে যায় আর আমরা দেখতে পাই যে রকলি নিজের পায়ের মধ্যে এক্সট্রা হেভি ওয়েট লাগিয়ে রেখেছিল আর লি তারপরে সেগুলোকে খুলে ফেলে। তামারে চিন্তা করে কত বড় গাদা, কিছু ওয়েট কমাইলেই কি তুমি গারার ডিফেন্সকে ভাঙতে পারবে? কিন্তু যখন লি ওই এক্সট্রা ওয়েট গুলোকে নিচে ফেলে তখন একেবারে বিল্ডিং কেঁপে যায় আর এটা দেখার পরে সবাই একেবারে অবাক। সবাই এত বেশি শক যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। গারাও চিন্তা করে যে কি হইব এতে, কিন্তু রকলি এত বেশি স্পিডে মুভ করে যে রকলির প্রথম মুভেই গারা একেবারে অবাক হয়ে যায়। রকলির স্পিড এত বেশি বেড়ে যায় যে গারার নিজেকে বাঁচাতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল আর শেষ পর্যন্ত লি গারাকে একটা কিক করতে সক্ষম হয়। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে সে গারার উপরে আক্রমণ করে দিয়েছে। তামারি, কানকোরো এবং তাদের সেন্সে একেবারেই অবাক, কারণ এটা প্রথমবার ছিল কেউ গারার উপরে অ্যাটাক করেছে আর সেটা হিট হয়েছে। কিন্তু তখন আমরা দেখতে পাই যে ওই অ্যাটাকের কারণে গারার চেহারা থেকে
স্যান্ড পড়তে শুরু করে। আসলে গারা নিজের উপর একটা স্যান্ডের প্রোটেকশন লাগিয়ে রেখেছিল, যেটা এখন ভেঙে গেছে। আর তখনই গারাকে একেবারে শয়তানের মতো লাগছিল। সবাই এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। গারা আবারও আগের মতো হয়ে যায়। এদিকে রকলির মাথার মধ্যে একটা আইডিয়া আসে, এই জন্য রকলি নিজের হাতের পট্টিগুলোকে খুলে ফেলে। আর তারপরে রকলি অনেক স্পিডে গারার আশেপাশে ঘুরতে শুরু করে। আর হঠাৎ করে গারার চেহারার মধ্যে একটা লাথি মারে। গারা যখন উপরে উঠে যায় তখনই রকলি গারাকে নিজের পট্টিগুলো দিয়ে বেঁধে ফেলে। আর তারপরে ঘুরতে ঘুরতে অনেক স্পিডের সাথে মাটির মধ্যে হিট করে। এটা দেখে সবার মনে হয় যে রকলি গারাকে ফাইনালি হারিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে গারা তো একেবারে স্যানের সাথে মিশে যায়, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই গারা আবারও লিয়ের পিছনে দাঁড়িয়ে যায়। ওই অ্যাটাকের কারণে লি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। গারা এটার সুযোগ নিয়ে রকলির উপরে অনেক ভয়ানক ভয়ানক অ্যাটাক করতে শুরু করে। লি নিজেও অনেক কষ্ট করে তার অ্যাটাকগুলোকে ডজ করতে শুরু করে। আর গারার এতগুলো অ্যাটাককে একসাথে ডজ করার কারণে লি অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর সাকুরা গাইসেন্সকে জিজ্ঞাসা করে লিয়ের এই অ্যাটাকগুলোকে ডজ করতে এত কষ্ট হচ্ছে কেন? এই অ্যাটাকগুলোকে ডজ করা লিয়ের জন্য অনেক সহজ হওয়ার কথা ছিল, তাই না? তখন গাইসেন্সে বলে যে প্রাইমারি লোটাস অনেক ভয়ানক একটা টেকনিক, কিন্তু লড়াইয়ের সময় যে এই অ্যাটাককে ব্যবহার করে তার শরীরের মধ্যে অনেক ভয়ানক ব্যথা হয়। এতে শরীরকে মুভ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তখনই রকলি নিজের পুরনো দিনের কথা মনে করতে শুরু করে, যখন রকলির কাছে কোনো ট্যালেন্ট ছিল না, নিনজুৎসু অথবা গেনজুৎসু ব্যবহার করতে পারতো না, শুধু একটু টাইজুৎসু জানতো। আর একটা পাওয়ারফুল নিনজা হওয়ার জন্য রকলি সারাদিন ট্রেনিং করত। রকলি জানতো যে যার কাছে নিনজুৎসু নাই সে একটা নিনজা কিভাবে হবে, যে কারণে লি নিজের ভিতরের কনফিডেন্সকে একেবারে হারিয়ে ফেলে। তখনই গাইসেন্সে লিকে বলেছিল, যখন তুমি নিজের উপরে ভরসা না রাখবে তখন তোমার পুরো পরিশ্রম একেবারে বৃথা যাবে, কিন্তু যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো আর পরিশ্রম করো তাহলে তোমার কাছে ট্যালেন্ট না থাকলেও শুধু ট্রেনিং এর কারণে একটা মহান নিনজা হতে পারবে। আর তারপরে গাইসেন্সে রকলিকে সবকিছু শিখিয়ে এত শক্তিশালী বানিয়েছে। আর এই পুরনো কথাগুলোকে মনে করে রকলি গাইসেন্সকে সবকিছুর জন্য ধন্যবাদ বলে। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে রকলি এত বেশি ক্লান্ত হওয়ার পরেও এত তাড়াতাড়ি মুভ করছিল। লিয়ের চেহারার মধ্যে একটা হাসি ছিল। লি মনে মনে চিন্তা করে, গাইসেন্স এই ম্যাচটাকে দেখছে, এই জন্য আমি হারতে পারবো না। আর এদিকে গাইসেন্সে বলে যে লি ভিলেজের লোটাস ফ্লাওয়ার 2 বার ফোটে। আর এটা শোনার পরে কাকাশি অনেক বেশি অবাক হয়ে মাইট গাইকে জিজ্ঞাসা করে, 1 মিনিট, লি কি 8 ইনার গেটকে খুলতে পারে নাকি? তখন গাইসেন্সে বলে যে হ্যাঁ। সাকুরা জিজ্ঞাসা করে 8 ইনার গেট আবার কি টেকনিক? কাকাশি তখন নিজের শারিঙ্গানকে বের করে আর বলে যে আমাদের শরীরের মধ্যে মোটমাট 8টা ইনার গেট থাকে, যেগুলোর মধ্যে চাকরা সবচেয়ে বেশি থাকে। আর প্রতিটা গেটের এক একটা আলাদা আলাদা নাম থাকে, যেমন গেট অফ ওপেনিং, গেট অফ রেস্ট, গেট অফ লাইফ এবং গেট অফ পেইন, গেট অফ ক্লোজিং, গেট অফ জয়, গেট অফ শক এবং সবার শেষে হলো গেট অফ ডেথ। কাকাশির জিজ্ঞাসা করাতে মাইট সেন্সে বলে যে এখন লি 5টা গেট পর্যন্ত খুলতে পারে। আর প্রাইমারি লোটাসের মধ্যে শুধু প্রথম গেটই ব্যবহার করতে পারে, যেটাতে মাসালের স্ট্যামিনা অনেক বেশি বেড়ে যায়। সেকেন্ড গেট স্ট্রেংথ হলে স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়। আর থার্ড গেট ওপেন হলে পার্সন হিডেন লোটাসের মধ্যে চলে যায়, যেগুলো সম্পর্কে আমরা পরে আরো বেশি ডিটেলসে জানতে পারবো। সাকুরা জিজ্ঞাসা করে প্রাইমারি লোটাসের ব্যবহার করার কারণেই যদি লি এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারপরেও যদি লি হিডেন লোটাসের ব্যবহার করে তাহলে লি এর সাথে কি হবে? তখন কাকাশি বলে যে ইনার গেট খোলার কারণে একটা নিনজা 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়, কিন্তু এতে তার মৃত্যুও হতে পারে। আর কাকাশি মাইট গাইকে বলে যে আমি চিন্তা করিনি মাইট গাই, তুমি নিজের স্টুডেন্টকে এই স্যাক্রিফাইসিং টেকনিককে শিখাবে। তখন মাইট গাই কাকাশিকে বলে যে কাকাশি, তুমি এখন পর্যন্ত লিকে চিনো না এবং ওর স্বপ্ন সম্পর্কে জানো না। আর গাই তখন ওই কথাকে মনে করে যখন লি বলেছিল নিনজুৎসু এবং গেনজুৎসু ছাড়াও লি একটা নিনজা হয়ে দেখাবে। এদিকে লি নিজের থার্ড গেটকে ওপেন করতে শুরু করে। এতে লিয়ের চারদিকে একটা অরা তৈরি হতে শুরু করে। এতে লিয়ের চেহারা একেবারে লাল হয়ে যায়। তখন লি এটাকে গেট অফ লাইট বলে ওপেন করে। তারপরে লি 4 নাম্বার গেটকেও খুলতে শুরু করে দেয়। এতে লিয়ের পুরো বডি একটা সবুজ অরাতে কাভার হয়ে যায়। তারপরে লি গারার উপরে অ্যাটাক করে দেয়, যে অ্যাটাককে গারা কোনোভাবেই ডজ করতে পারে না। লিয়ের অ্যাটাকগুলো আগে থেকে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। সেখানে থাকা সবাই লিয়ের অ্যাটাকের ফোর্সকে ফিল করতে পারছিল। লি গারার সাথে হাওয়ার মধ্যে জাম্প করে সেখানেই গারাকে পিটাতে শুরু করে। গারাকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বলের মতো মারতা ছিল। গারা নিচে পড়তে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই গারার স্যান্ড আর্মারও ভাঙতে শুরু করে দিয়েছে। তখনই লি হাওয়ার মধ্যেই গারাকে একটা ঘুষি দিয়ে নিজের 5 নাম্বার গেটকে ওপেন করে, যেটার নাম হলো গেট অফ ক্লোজিং। আর তারপরে হিডেন লোটাসের ব্যবহার করে গারার উপরে অনেক ভয়ানক একটা অ্যাটাক করে। তারপরে লি আবারও দূরে গিয়ে পড়ে যায়, আবারও নর্মাল হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই পার্টটাকে আমরা এখানেই শেষ করব। আর পরের পার্টটাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।